শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত আন্তর্জাল সাহিত্যালাপের আসর পাণ্ডুলিপি করে আয়োজনের ৪৯তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। এখানে সবার আগে উল্লেখ করে নিতে চাই যে আজকের পর্বটি একটি বিশেষ পর্ব, কারণ আজ থেকে ঠিক ১ বছর আগে, গত বছর ৩০শে জুলাই শুরু হয়েছিল আমাদের এই আন্তর্জাল আয়োজন। করোনার আগ্রাসনে গৃহবন্দী হয়ে যাবার অনিবার্য ফলাফল স্বরূপ, এবং সেদিন আমাদের পর্বটি শুরু হয়েছিল আমাদের এই শহরেরই, আমাদের সবারই প্রিয় শ্রদ্ধাভাজন একজন বিশিষ্ট সাহিত্য ব্যক্তিত্ব আবুল মোমেনকে দিয়ে। তার ঠিক ১ বছর পরে আজ ২৯শে জুলাই আমাদের এই পাণ্ডুলিপি করা আয়োজনের অতিথি আমাদের এই শহরেরই আরো একজন অত্যন্ত প্রিয়, পরিচিত এবং নিবিষ্ট সাহিত্যজন বিশ্বজিৎ চৌধুরী। এটা কাকতালীয় হলেও আমার কাছে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে ঘটনাটি, তাই উল্লেখ করলাম। আর এর মধ্যে আরো একটি কথা বলে নিতে চাই যে গত ১ বছরে বিস্তারের এই যে অনলাইন আয়োজন, সেখানে সাহিত্য, চলচ্চিত্র, দৃশ্যশিল্প, সঙ্গীত, সমাজতত্ত্ব, ভাষা ইত্যাদি নিয়ে আমরা প্রায় ১৫০ অনুষ্ঠান করে ফেলেছে। এটা আমার নিজের কাছে অবিশ্বাস্য মনে হয়। আজকের আয়োজনটি সব মিলিয়ে ১৪৮তম আয়োজন, আমি একটা হিসেব রাখি আর কি। তো সেদিক থেকে এক ধরনের বেশ একটু শ্লাঘাই অনুভব করছি আর কি। যাই হোক, আমাদের আজকের অতিথি বিশ্বজিৎ চৌধুরী। তিনি জন্মেছেন ১৯৬০ সালে। তার পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে, সেখান থেকে তিনি স্নাতক এবং স্নাতকোত্তর হয়েছেন। লেখালেখি শুরু একেবারে ছাত্রাবস্থাতেই মূলত ছড়া এবং শিশু সাহিত্য, কিশোর সাহিত্য দিয়েই, এবং তার প্রথম গ্রন্থটিও একটি কিশোর গল্প গ্রন্থ, বেরিয়েছিল আজ থেকে ৪০ বছর আগে, ১+৪০, ১৯৮২ সালে লিন্ডা জনসনের রাজহাঁস। এবং এই গ্রন্থটি আমি ব্যক্তিগতভাবে খুব আবেগিক সম্পর্কে জড়িত, কারণ এই বইটির একটি আলোচনা আমি লিখেছিলাম, সেই তখন আমি ছিলাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম কি দ্বিতীয় বর্ষের ছাত্র। তো তারপর তিনি কবিতাতেও ধীরে ধীরে হাত পাকালেন এবং কবিতাতেই আর একটু বেশি মনোযোগী হয়ে উঠলেন, এবং তার প্রথম কাব্যগ্রন্থ তোমার প্রাণীর জল শ্যাওলা শিররে প্রকাশিত হয় ১৯৮৮ সালে। পাশাপাশি তিনি ছোট গল্প লিখছিলেন, এবং ছোট গল্পকার হিসেবে তার প্রথম গ্রন্থ বিবাহ বার্ষিকী ও অন্যান্য গল্প প্রকাশিত হয় তার ঠিক ১ দশক বাদে ১৯৯৯ সালে। আর আজকে এখন তার যে প্রধান পরিচয় ঔপন্যাসিক, এবং বিশেষ শক্তিমান একজন ঔপন্যাসিক হিসেবেই বিশ্বজিৎ চৌধুরীর একটি অবস্থান তৈরি হয়েছে বাংলা কথা সাহিত্যে, বাংলাদেশের স্বাধীনোত্তর কথা সাহিত্যে। সেটি কিন্তু তার একটু বিলম্বেই শুরু হয়েছিল। তার প্রথম গ্রন্থ ২০১০ সালে প্রকাশিত হয়, উপন্যাস তুমি কি ভালোবেসেছিলে। কিন্তু এরপর কিন্তু তাকে আর ফিরে তাকাতে হয়নি। এরপর প্রায় নিয়মিত বিরতিতেই তিনি উপন্যাস লিখে গেছেন। এখন পর্যন্ত প্রায় গোটা ৭ উপন্যাস বেরিয়েছে তার, এবং তার মধ্যে কয়েকটি তো অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত নন্দিত হয়েছে, এবং বিশেষ একটি ধারার উপন্যাস রচয়িতা হিসেবেও জীবনীমূলক বা ঐতিহাসিক চরিত্র ভিত্তিক উপন্যাস রচয়িতার ক্ষেত্রেও বিশ্বজিৎ চৌধুরীর একটি নিজস্ব অবস্থান তৈরি হয়েছে, এবং তার সেই গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে নার্গিস এবং কবি ও রহস্যময়ীর কথা এক বাক্যে সর্বত্র উচ্চারিত হয়। পাশাপাশি তিনি সামাজিক এবং সাংস্কৃতিক এবং সমকালীন প্রসঙ্গ নিয়েও নিয়মিত নিবন্ধ, সাংবাদিক গদ্য লিখে থাকেন, যেগুলো নিয়েও গোটা তিনি গ্রন্থ কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে তার। তো সব মিলিয়ে ৮টি গল্পগ্রন্থ, গোটা ৭ উপন্যাস, গোটা ৪ কাব্যগ্রন্থ, ৪টি শিশু সাহিত্য, এবং এই ৩টি নিবন্ধ গ্রন্থ মিলিয়ে গোটা ২৫ গল্পগ্রন্থের জনক বিশ্বজিৎ চৌধুরী পেশাগত সূত্রে বর্তমানে দৈনিক প্রথম আলো পত্রিকার সঙ্গে যুক্ত রয়েছে। তো আজকে আমরা তার এই বর্ণাঢ্য সাহিত্য জীবনের গল্প শুনবো, তার নিজস্ব সাহিত্য ভাবনা এবং সাহিত্য চিন্তার সঙ্গে পরিচিত হব। আমি শুরুতেই বিশ্বজিৎকে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং বিস্তারের পক্ষ থেকে আজকে যারা জুমে যুক্ত হয়েছেন তার কথা শোনার জন্য সবার পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিচ্ছি আমাদের এই আজকের আন্তর্জাল মঞ্চে। ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, আমরা খুবই আনন্দিত আমাদের মাঝখানে আপনাকে পেয়ে, এবং আমরা আর বেশি দেরি না করে আপনার কথাতেই চলে যেতে চাই, এবং সেটা আমরা সচরাচর শুরু করে থাকি
আমন্ত্রিত অতিথির সাহিত্য জীবনের সূচনা পর্বের গল্পটা শোনার মাধ্যমে, কারণ ওইটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটি পর্ব বলে মনে হয়। আপনার ক্ষেত্রেও নিশ্চয়ই বেশ আকর্ষণীয় কিছু অভিজ্ঞতার কথাই শুনতে পাবো। কখন, কিভাবে, কেন এই বাংলা ভাষার প্রেমে পড়লেন, বই পড়া, লেখালেখি, প্রকাশনার জগৎ ইত্যাদির মধ্যে জড়িয়ে গেলেন এবং শেষ পর্যন্ত জীবনের একটি প্রধান ব্রতই হয়ে উঠলো সাহিত্য চর্চা, সেই গোড়ার গল্পটা যদি আমাদেরকে একটু শোনাতেন আজ। আসলে আমি বেড়ে উঠেছি, আমার জন্ম এবং বেড়ে ওঠা দুটোই একটা চট্টগ্রাম শহরের ঘন বসতিপূর্ণ একটা এলাকা, যাকে পাড়া বলে আর কি। পাড়ার মধ্যে আমরা একটা বড় হয়েছি। সেখানে আমাদের বন্ধুরা, অজস্র বন্ধু, ডানপিটে বন্ধুদের সাথে আমার একটা দুরন্ত শৈশব কেটেছে। দুরন্ত শৈশবে বলা চলে, এরকম একটা আনন্দময় দুরন্ত শৈশব এরকম চলছিল। ঠিক এই সময়ে এই এই সময়টাতে আমরা যখন হই হুল্লোড় করে কাটাচ্ছিলাম, এরকম একটা সময় এটা চলতে পারত, কিন্তু হয়তো আমার দুর্ভাগ্য কিংবা আমি জানি না কি নিয়তি নির্ধারিত কোনো ব্যাপার, যে আমি অন্য একটা এর মধ্যে এই এই আনন্দময় জগৎ থেকে আমি অন্য একটা ভুবনের প্রতি একটা আকর্ষণ বোধ করলাম। কেন কিভাবে আমি ঠিক জানি না, তবে একটা সূত্র আমার মনে হয় যে আমার ৮ বছরের বড় বোন, আমার ৮ বছরের বড়, সে খুব বই পড়তো, যেগুলোকে আমরা অপাঠ্য বই বলছি, পাঠ্য বই না, মানে আউট বই বলে যেগুলিকে আমরা বলে থাকি, সেরকম গল্প উপন্যাস এগুলি খুব পড়তো। মানে পড়ার বইয়ের আড়ালে নিচে রেখে তাকে ওই কৌশলে পড়ার একটা এই অভ্যাসটা তার মধ্যে দেখতাম। ফলে এটা আমাকে খুব প্রভাবিত করেছে। সে যে বইগুলি পড়ে সেগুলি পড়ার প্রতি আমারও একটা একটা কৌতূহল, একটা আগ্রহ তৈরি হলো। যেহেতু সে চুরি করে পড়ে, এটা আমার মধ্যে একটা আগ্রহ তৈরি করলো। সেটা একদিক থেকে একটা ভুল পথে যাওয়া হলো আমার। যেমন বলি, রফিক আজাদের বিখ্যাত কবিতা আছে, বালক ভুল করে পড়েছে ভুল বই, পড়েনি ব্যাকরণ, পড়েনি মূল বই, বালক ভুল করে পড়েছে ভুল বই। আমারও তাই হয়েছে। আমার ৮ বছরের বড় বোন যে বইগুলি পড়তে শুরু করেছে, আমি একেবারে শৈশবেই, যখন আমার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প বা যোগীন্দ্রনাথ সরকার, লীলা রায়, এমনকি সত্যজিৎ রায়, সুকুমার রায় এগুলি পড়ার কথা ছিল, তখন আমি নিহার রঞ্জন, নিমাই, ফাল্গুনী মুখোপাধ্যায় পড়া শুরু করি, একেবারে মানে শৈশবে। ফলে একটা যেটা হয় যে উল্টো পথে যাত্রা, এই যে ভুল বই পড়ে আমার এক ধরনের যাত্রা শুরু। যাই হোক, এটা তারপরে এটা কিছুদিন চললো। এটার একটা নানা রকম প্রতিক্রিয়া আছে মানে শিশু মনের উপর। এটা একটা কিছুদিন চললো। তারপর আমার পাড়াতেই আমার এক বন্ধু ছিলেন, ছাত্র ইউনিয়ন পরে গিয়ে ছাত্র ইউনিয়ন পরে সভাপতি হয়েছে উৎপল, তাকে নিয়ে আমরা নিয়মিত পাবলিক লাইব্রেরিতে যাওয়া শুরু করি। তখন আমি শিশু সাহিত্যের বইগুলি পড়তে শুরু করি। শিশু বিভাগ বলে একটা আলাদা বিভাগ ছিল, আপনি জেনে থাকবেন, চট্টগ্রামের পাবলিক লাইব্রেরিতে শিশু বিভাগ বলে যে আলাদা বিভাগটা ছিল, সেখানে পড়তাম। এক সময় আমাদের মনে পড়ে যে শিশু বিভাগটা আমরা দুই বন্ধু মিলে এক পর্যায়ে শেষ, আমাদেরকে লাইব্রেরিয়ান নিয়ে জানালো আর আর কিন্তু বই নেই, মানে শিশুদের বিভাগে তোমাদের এবার প্রমোশন নিয়ে এগিয়ে যেতে হবে, বড়দের বই। তো ওইটা তো আমি মুখিয়েছিলাম এতদিন, যা হোক ওইটা দেখেছি। তো ওই সময়ই আমি কলেজের স্কুলের ছাত্র, 7-8-এ সম্ভবত, আমার এক বন্ধু, এখন কবি আবু মুসা চৌধুরী, সে আমার এক ক্লাস সিনিয়র। তো আমার ওই বন্ধু ছড়া লেখে এবং ঢাকায় পত্র পত্রিকায় পাঠায়, কোনটা ছাপা হয়, সে ছাপার কাগজটা আমাদের। আমার প্রচন্ড কৌতূহল হয় এবং আমার মনে হয় এই ধরনের জিনিসটা করতে পারবো। তখন আমিও ছড়া লিখতে শুরু। এই ছড়া লিখতে লিখতে সেটা আবার পত্র পত্রিকায় পাঠাই, ওর কাছ থেকে ঠিকানা নিয়ে পত্র পত্রিকায় পাঠাই, এর মধ্যে দুই একটা ছাপা হয়ে যায়। ফলে আমি এই যে আমার নির্ধারিত পথে চলতে শুরু করলাম, এটা আমি ওই পথে আমার যাত্রা শুরু হলো। আমি তখন ছোটদের জন্য ছোট গল্প লেখা শুরু করি, যেটা আমাদের মুসা, আমার বন্ধু মুসা লিখতো না, আমি কিন্তু আবার ওই ছোটদের জন্য ছোট গল্প। এইরকমই একটা পর্যায়ে আমি কলেজ জীবনে, সম্ভবত আমার কলেজ জীবনের শেষ দিকে আমার প্রথম গল্প গ্রন্থটা প্রকাশিত হলো
লিন্ডা জনসনের রাজহাঁস। লিন্ডা জনসনের রাজহাঁস আমার স্কুল জীবনে লেখা বেশিরভাগ গল্প। এটা কলেজে কিংবা কলেজ শেষ হয়েছে ওইরকম সময়ে প্রকাশিত হলো 82 সালে। ওই বইটা আপনি বলেছেন একটু আগে, আপনি নিজে এটা আলোচনা করেছেন, তখন আপনার সাথে আমার পরিচয় নেই। আপনি নিজে এটার একটা আলোচনা লিখেছিলেন। আমার মনে পড়ে খ্যাতিমান লেখক সুব্রত বড়ুয়া, এরকম আরো অনেকেই, প্রায় প্রতিটি পত্র-পত্রিকায় এটি মানে বেশ একটা প্রশংসিত হয়েছে বা আলোচিত হয়েছে। এটা আমাকে খুব উৎসাহ যোগায়, কোনো সন্দেহ নেই। তো এইটা এভাবে আমার চলছিল শিশু সাহিত্যের মধ্যে। তারপর ওই যে ভুল বইয়ের প্রভাবটা মাথায় ছিল না, সেই প্রভাবে বোধহয় তখন প্রেম চেতনার একটা ব্যাপার চলে আসে। এটা হয় ওইটা কৈশোরেই, এটা বোধহয় এটাও একটু আগেই এলো বোধহয়। তখন থেকেই কবিতার দিকে, মানে আপনি প্রেমে পড়বেন কবিতায় যাবেন না এরকম তো হয়। তো এই একই সময়ে মানে একটা প্রেমের অনুভূতি, একটা এটার সাথে কবিতা রচনার আমার শুরু। তো ঠিক আছে। হ্যাঁ, আমরা মোটামুটি আপনার সূচনা পর্বের একটা বয়ান পেয়ে গেলাম এবং বেশ আকর্ষণীয় বয়ান। বিশেষ করে পড়তে পড়তে একটা গোটা লাইব্রেরি বই ফুরিয়ে ফেলা তো একেবারেই আমার মনে হয় বেশ একটি তথ্যবহুল অভিজ্ঞতাই। তো আমরা এবার আপনার পরবর্তী পর্বে যাই, অর্থাৎ এরপর তো রীতিমতো প্রকাশিত লেখকই হয়ে উঠলেন এবং সাহিত্যের নানা মাধ্যমে কাজ করতে শুরু করলেন এবং ধীরে ধীরে ভুল বই পড়তে পড়তে অনেকগুলো ভুল বই নিজেই রচনা করে ফেললেন, তাও বিভিন্ন মাধ্যমে, কবিতা, শিশু সাহিত্য, ছোট গল্প, উপন্যাস। তো এই যে একটা দীর্ঘ পরিক্রমা, সাহিত্যিক পথ পরিক্রমা, এই যাত্রা পথটিরও যদি একটু আমাদেরকে মোটামুটি মাইল ফলক গুলোর সঙ্গে পরিচয় করে নিয়ে যেতে পারতেন, মূল মূল বাঁক বদলের মুহূর্তগুলোকে এবং অভিজ্ঞতা অর্জন উপলব্ধির বিষয়টাও যদি একটু সংক্ষেপে আমাদের সামনে তুলে ধরতেন, আপনার গোটা সাহিত্যিক জীবনের অদ্যাবধি আজকে পর্যন্ত যে পথ পরিক্রমাটুকু তার একটি সংক্ষিপ্ত সালতাম আমি যদি আমাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম, যদি বাক বদলের কথাই বলেন, প্রথম লিন্ডা জনসনের রাজহাঁস আমাকে খুব অনুপ্রাণিত করেছে যে সবার কাছেই আমি একটা স্নেহ, ভালোবাসা এবং সমাদর এটা পেয়েছি লিন্ডা জনসনের রাজহাঁস বইটি বেরোনোর পর। তারপরে তো বললাম কবিতা লিখতে শুরু করেছি, কবিতা চর্চা শুরু করেছি। তখন আমরা অচিরা পাঠচক্র বলে একটা পাঠচক্রের সাথে যুক্ত হয়েছি, যেখানে আমরা বন্ধুরা সবাই কবিতা লিখি। আমাদের অনেক বন্ধু কবি ওমর কায়সার, অজয় দাশগুপ্ত, আবু মুসা চৌধুরী, তারপর শ্যামল দত্ত, এরকম আরো অনেকেই। শাহিদ আনোয়ারও কি ছিলেন সেখানে? শাহিদ আনোয়ার তো বটেই, হ্যাঁ, শাহিদ আনোয়ার, একজন জ্যোতির্ময় নন্দী, এদের কথা বলতেই হয়। হ্যাঁ, ইব্রাহিম আজাদ, এরা সবাই মিলে আমরা অচিরা পাঠচক্রে আসতাম। তখন আবুল মোমেন এবং তপন জ্যোতি বড়ুয়া, তারা ছিলেন আমাদের অগ্রজ। তারা আমাদের সাথে বসতেন, নানান বিষয়ে নিজেদের কবিতা পাঠ করতাম, সেখানে পরস্পরকে প্রায় ধুয়ে ফেলার মতো সমালোচনা করতাম। আবার কখনো প্রশংসাও করেছি, যেমন এইগুলিও ছিল। আবার বাইরের বইও কিছু কিছু পাঠ করতাম। বিশেষ করে মোমেন ভাই অনেক সময়ই অনেক বইয়ের সন্ধান দিয়েছেন, যেগুলি আমরা ওখানে পাঠ করেছি। আমার তো এখনো মনে পড়ে যে বেলা আহমাদুলিনা, বিখ্যাত এক রাশন কবি, তার একটি বই আমরা ওখানে বসেই পাঠ করেছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন পর্ব পাঠ করতাম। আর ওই যে পাঠ করতাম না, তখন একটা কথা আমার মনে আছে, উনি সম্ভবত কথাটা ছিল এরকম, insincerity to words will punish by dampness, মানে শব্দের সাথে তোমার প্রতারণা বা আন্তরিকতাহীনতা তোমাকে বধিরতার দ্বারা শাস্তি প্রাপ্ত হতে হবে যদি এটা করো। এই কথাগুলি খুব তখন মনের মধ্যে একটা কাব্য চর্চা, আমরা এই কথাগুলি মনে রাখি। তারপর আমার তো কয়েকটা গ্রন্থ আপনি বলেছিলেন, কবিতার বই বেরোলো, নির্বাচিত কবিতাও বেরোলো। আর বাক বদলের কথা যদি বলেন, আমি 2009 সালে আমার প্রথম উপন্যাসটি রচনা করি। আপনি যেটা বলছেন যে পিছু ফিরে তাকাতে হয়নি, ঠিক তা নয়। 2009 সালে আমার একটা উপন্যাস বের হয়, 2010 সালে একটি বের হয়, মানে বই আকারে বেরিয়েছে 2010 সালে, তারপর আরেকটি 2011 সালে। কিন্তু এই 2012 সালে নার্গিস উপন্যাসটি লেখার পরে, যদি আপনার কথায় যেটা বলছেন যে পিছু ফিরে তাকাতে হয়নি, নার্গিস উপন্যাসটি লেখার পরে আমি মোটামুটি
একটা ব্যাপক সাড়া পেয়েছে এবং এটা আপনারা জানেন বা ষষ্ঠ মুদ্রণ, সপ্তম মুদ্রণ এরকম এটা পাঠকের কাছে চাহিদা এটা এইটা আমি নানানভাবে আমাকে উদ্বুদ্ধ করেছে। যেমন অনেকগুলি ঘটনা এইটার সাথে মানে ঘটেছে। যেমন ধরুন পশ্চিমবঙ্গ থেকে এই উপন্যাস পাঠ করে জয়শ্রী ভট্টাচার্য নামে একজন ফিল্ম মেকার, তিনি বুদ্ধদেব দাশগুপ্তর সহকারী, তিনি এসেছিলেন এই একটা ছবি নির্মাণ করবেন বলে আমার সাথে দেখা করেছেন ঢাকা শহরে এবং ঢাকা শহরে দেখা করে উনি পুরো একটা স্ক্রিপ্ট তৈরি করে এনেছেন এবং নার্গিস, নজরুল প্রত্যেকটা চরিত্রের স্কেচ নিয়ে এসছেন। এরকম একটা উদ্যোগ নিয়ে তিনি এখানে এসেছিলেন আমার মানে সম্মতির জন্য। পরে তিনি এমনকি নার্গিসের জন্মস্থান সেই কুমিল্লার মুরাদনগরেও গেছেন, তো কিন্তু শেষ পর্যন্ত তার ছবিটা করা হয়নি। এরকম নানান রকমের ঘটনা এই নার্গিস প্রকাশিত হওয়ার পর হয়েছে। অনেক রকমের আপনারা জানেন যে মিজানুর রহমানের যে আমাদের সাবেক দুর্নীতি দমন কমিশনের বোধহয় কি ছিলেন মিজানুর রহমান, না মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন মিজানুর রহমান। মানবাধিকার কমিশনের তিনি একবার একটা চট্টগ্রামে এসেছেন, একটা অনুষ্ঠানে এসেছেন, তিনি ওখানে একটা নামের তালিকা দেখলেন, পার্টিসিপেন্টের নামের তালিকা দেখলেন, দেখে হঠাৎ করে আমার নামটা দেখে বলল যে বিশ্বজিৎ চৌধুরী, মানে আপনি কি নার্গিসের লেখক? আমি বললাম জি। তিনি একেবারে প্রায় দাঁড়িয়ে গিয়ে যে আমি এই গ্রন্থ পড়ে আপনার কাছকে দেখতে বের করবো। এরকম নানান রকম ঘটনা এই নার্গিস রচনার পর আমার অভিজ্ঞতা হয়েছে। ফলে এই যে পিছু ফিরে না তাকানোর ব্যাপারটা তখন বোধহয় আমাকে যে আমি তখন বিভিন্ন পত্রিকা থেকে গল্প, উপন্যাস ইত্যাদি লিখতে বলা হলো আর কি, যে তখন আমি এটাতে শুরু করি। নার্গিসের প্রসঙ্গ যেহেতু উঠলোই, তাহলে বলি যে এটাকে নিয়ে অবশ্যই প্রচুর প্রশংসা, প্রচুর আলোচনা হয়েছে, কিন্তু এই ধারার উপন্যাসের পরবর্তী আরো একটি আপনি লিখেছেন, কয়েকটির মধ্যে এসছে দূর সম্পর্কের মধ্যে মাথিন পর্ব, ধীরাজ মাথিন পর্বটা এসছে, ফুটোর মধ্যেও আমাদের চট্টগ্রামের খ্রিস্টান সমাজের কথা এসছে, বিশেষ করে কবি ও রহস্যময়ীতে ফজলুল ইসলাম নিয়ে কথা হলো, সেটা নিয়ে কিন্তু কিঞ্চিত বিতর্কও দেখা দিয়েছে। আমি লক্ষ্য করেছি ফেসবুকে বেশ কিছু বাদানুবাদ হয়েছে। অর্থাৎ এই ধরনের বিষয় নিয়ে লেখা বা এই ধরনের আঙ্গিক নিয়ে লেখাটা খুব একটা সহজসাধ্য নয়, খুব মসৃণ নয়, এখানে নানা রকম চ্যালেঞ্জ রয়েছে এবং এটার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক রকম জবাবদিহিও করতে হয় আর কি। তো সেই অভিজ্ঞতাটা মানে শেষ পর্যন্ত তৃপ্তি অতৃপ্তি এই চ্যালেঞ্জ গুলো কিভাবে মোকাবিলা করলেন এবং সব মিলিয়ে কি উপলব্ধি আপনার ঘটলো এই ধরনের লেখা লিখতে গিয়ে, সেই পর্বটা একটু শুনে নিতে চাই এই সুযোগে। আচ্ছা, এটা হচ্ছে নার্গিসের আমি প্রথম কথা হচ্ছে ধরুন আমি যে দুটি উপন্যাস, মূল যে দুটি উপন্যাস নিয়ে কথা হচ্ছে নার্গিস এবং কবি ও রহস্যময়ী, এই দুটো উপন্যাসে আমি নজরুলের জীবনের কিছু বিষয় নিয়ে কথা বলেছি। দেখুন আমি কেন, আপনি বলছেন কেন এই ধরনের রচনার প্রতি আগ্রহী, আমি কোন একটা বিখ্যাত লোক, বিখ্যাত ব্যক্তি যাকে সবাই খুব ভালোবাসি, পছন্দ করি, যার একটা বিরাট প্রভাব আমার সমাজে, এরকম একটি ব্যক্তি সম্পর্কে যখন পড়ি এবং তার জীবনের নানান খুঁটিনাটি ঘটনা পড়তে পড়তে যখন কিছু মানে হয়তো সেটা তার কাব্য জীবনের প্রধান কিছু নয়, কিন্তু এমন কিছু ইন্টারেস্টিং ব্যাপার থাকে যেটা আমাকে হঠাৎ করে একটু ভাবায়। যেমন নার্গিসের এই যে নজরুল নার্গিসের সম্পর্কটা হয়তো তার জীবনের একটি পরিচ্ছেদ মাত্র, কিন্তু আমার একটি সম্পূর্ণ উপন্যাস। তার কারণ হচ্ছে আমি হঠাৎ একটি মাত্র চিঠিতে লক্ষ্য করলাম যে 17 বছর একটি নারী 17 বছর এই কবির জন্য অপেক্ষা করেছেন। তাদের বিয়ে হয়েছিল, মতান্তরে বিয়ে হয়নি, মানে দুটি পক্ষ, এদের মধ্যে নজরুল গবেষকদের মধ্যে একটি পক্ষ বলছে নার্গিসের সাথে নজরুলের বিয়ে হয়েছিল, আরেকটি পক্ষ বলছেন নজরুলের সাথে নার্গিসের বিয়ে হয়নি, বিয়ের রাতেই নজরুল উঠে চলে গিয়েছিলেন। আমি দুপক্ষের লেখাই পড়েছি, পড়ে আমার বিশেষ করে মনে হয়েছে, যেহেতু আমি তৃণমূলের যে গবেষক তাদের লেখা পড়ে মনে হয়েছে যে আসলে বিয়েটা হয়েছে এবং নার্গিসকে অপেক্ষায় রেখে যে আমি শ্রাবণ মাসে ফিরে আসবো বলে
এই অপেক্ষায় রেখে নজরুল চলে গিয়েছিলেন, আর ফেরেননি। 17 বছর একটি মেয়ে কবির জন্য অপেক্ষা করেছেন এবং 17 বছর পরে তিনি বিয়ে করেছেন। মানে তো ফলে এটি একটি, এই চরিত্র একজন লেখককে কোনো না কোনো ভাবে টানবে, এটা খুব স্বাভাবিক। আমাকে এটা টেনেছে। এখন আমি ওইটা নজরুলের জীবনী, আমি নজরুল নার্গিসের যেটুকু সম্পর্ক, আপনি বিতর্কে যে প্রসঙ্গগুলি আসে, আমি সবগুলি বই থেকে যেটুকু ইশারা পেয়েছি, আমি আবার বলছি যে মাত্র নজরুল জীবনের একটি পরিচ্ছেদ হচ্ছে, একটি মাত্র একটি মাত্র অংশ হচ্ছে নার্গিস, সামান্য ছোট একটি অংশ, কিন্তু আমার পুরো উপন্যাসটি হচ্ছে নার্গিসকে নিয়ে। ফলে আমি যেসব ইশারা পেয়েছি, যখন যেসব ইশারা পেয়েছি, সেটাকে আমি কল্পনার এটাকে বিস্তৃত করতে চেষ্টা করেছি। আপনি বলবেন বিতর্ক, এই জায়গায় আমার কিরকম সতর্ক থাকতে হয়, এই জিনিসটা আমি একটু বলি। নজরুলের একটা চিঠিতে আছে যে একবার মাত্র তোমার জড়তত্ত্ব কপলে হাত রাখার স্পর্শ করা মানে অধিকারটুকু পেয়েছিলেন। তাতে আমার কাছে পরিষ্কার হয় নজরুল এবং নার্গিসের মধ্যে মানে শারীরিক সম্পর্ক কতটুকু। আমি তো এটার বাইরে যেতে পারি না। আমি ফলে আমি ইশারাটা পেয়েছি যতটুকু, আমি তার বাইরে অন্তত শারীরিক সম্পর্কটা এর বাইরে আর যাবো না। এটা হচ্ছে আমার নৈতিক সততার জায়গা। আমি মানে লেখক হিসেবে আমার সততার জায়গা, যে আমি ইশারাতে এইটুকু পর্যন্ত পেয়েছি। ফলে আমি এটা কখনোই অতিক্রম করে যাইনি। আর যে জায়গাটায় এখন বিতর্ক হচ্ছে কবি ও রহস্যময়ী উপন্যাসে, বিশেষ করে আমাদের অগ্রজ লেখক হাসনাত আব্দুল হাই, তিনি একটা প্রশ্ন তুলেছেন যে এই লেখক এখানে বলেছেন যে নজরুল নার্গিসকে চুম্বনে উদ্যত হয়েছেন, এরকম একটা বিষয় আছে। জাতীয় কবি সম্পর্কে এটা তার অন্যায় হয়েছে, এরকম একটি কথা। তো আমি এই বিষয়ে আমার যেটুকু আমার বলার, সেটি হচ্ছে দেওয়ান বাজারের একটি বাড়িতে কখনো একা, কখনো বোন শফিকুন নেসার সাথে ফজিলতুন নেসা থাকতেন। সেই বাড়িতে নজরুল একটি রাতে একা গিয়েছিলেন, এর প্রমাণ আমার হাতে আছে। প্রমাণটা কি? কাজী মোতাহার হোসেনকে তিনি পরিষ্কার করে বলেছেন যে আমি একসাথে ঘুমাতেন দুজন। আমি কাল রাতে উঠে আমার হঠাৎ মনে হলো এক জ্যোতির্ময়ী আমাকে আহ্বান করছে। একটি আলোর পিছনে হাঁটতে হাঁটতে আমি ফজিলাতুল নেসার বাড়িতে গিয়ে পৌঁছালাম। নানান অজুহাত হতে পারে, আমি এই বিষয়ে বলছি না। তিনি তার বাড়িতে গিয়ে পৌঁছালেন। পৌঁছে তিনি সেই রাতে তার ওখানে ছিলেন এবং তিনি এখানে এমন একটা কোনো ঘটনা ঘটেছে যে কারণে ফজিলাতুন নেসা প্রচন্ড ক্ষিপ্ত হয়েছিলেন তার উপর, এবং প্রচন্ড ক্ষিপ্ত হয়ে সম্ভবত খুব এমন একটা বিষয় ঘটেছে, তিনি নজরুলকে খুব ভৎসনা করেছেন, মানে নানানভাবে তাকে এটার জন্য এমন কিছু বলেছেন যে কারণে সেই রাতেই একটি খাতায় নজরুল লিখেছেন যে ঊর্ধ্বে তোমার প্রহরী দেবতা, মানে এই অসুরের কথা ভুলিতে কতক্ষণ, এরকম করে, মানে এই পশুর কথা ভুলিতে কতক্ষণ, তুমি আমাকে যতই ইয়ে করো আমার কথা ভুলে যেও, আমি এই অপরাধ করেছি, ইত্যাদি ইত্যাদি। এবং তারিখ সময় সহ রাতের 12টা, রাতের 1টা, এরকম তারিখ লেখা আছে, এরকম সময় দিন লেখা আছে। এই বই, এই যে গানের খাতার পেছনে এগুলো লিখেছিলেন, সেই খাতাটি নজরুল ইনস্টিটিউটে রক্ষিত আছে। সুতরাং এই ঘটনা একেবারেই আমার কল্পনাপ্রসূত নিজস্ব বানানো একটা ব্যাপার তা নয়। তবে আপনি বলতে পারেন ঠিক কি ঘটেছে সেটা তো আমি দেখিনি। তো আমি তো অনুমান করতে পারি এমন কিছু ঘটেছে, কারণ কাজী মোতাহার হোসেন বলছেন ফজিলাতুন নেসার গলায় সবসময় একটি মটরের মালা থাকত। সেই মটরের মালাটি ছেঁড়া অবস্থায় তিনি কাজী মোতাহার হোসেনকে এসে এটি মানে সারিয়ে এনে দেওয়ার জন্য বলেছিলেন পরের দিন। তো নানান রকমের তথ্যাদি নিয়ে আমি
এই কথা বলতে চাই যে একটা নারী এবং পুরুষ এবং এই নারীর ক্ষোভ এবং ভৎসনা এগুলি মিলে কবির প্রতি, এগুলি এবং কবির বিপর্যস্ত হয়ে পড়া, ক্ষমা প্রাপ্তি হওয়া, এগুলি মিলিয়ে আমি ওই সময়কার একটি চিত্র তো বুঝতেই পারি। এটা তো যে কোনো সাধারণ মানুষ তার ইয়ে থেকে অনুমান করতে পারবেন। এই কল্পনার অধিকার আমি মনে করি যে একজন লেখকের আছে। আর সাধারণ মানুষ, আপনি তো সাধারণ নন, আপনি প্রেমিকও বটে এবং আপনি প্রেমের পর্যায়ে কবিতা লিখেছেন প্রচুর। এখন আমরা সেই পর্বটি নিয়ে কথা বলতে চাই। কবিতা থেকে কি খানিকটা মনে হয় আপনি দূরে সরে গেছেন? সেটা হতে পারে নানা রকম চাপ, সামাজিক পেশাগত চাপ, কিন্তু যার ভিতর কবিতা একবার আগ্রাসন করে তার পক্ষে কখনোই সম্ভব হয় না কবিতা থেকে না লিখলেও অন্তত কবিতা পাঠের থেকে দূরে থাকতে। তো আপনার কাছে আমি একটু জানতে চাইছি যে বাংলাদেশের যে সমকালীন কবিতা, এখন যারা কবিতা লিখছে, যে ভাষায় যে ভঙ্গিতে লিখছে, তার সঙ্গে নিশ্চয়ই আপনার কিছু যোগাযোগ আছে। তো আপনি নিজে একজন কবি হিসেবে আমাদের সমকালীন কবিতাকে কিভাবে মূল্যায়ন করেন, এবং একেবারে তরুণরা যারা নানা রকম নিরীক্ষা করছে সেটিকে কোন চোখে দেখেন, এবং বিশেষ করে আপনারা বা আমাদের পর্বে 80-90 পর্বে যে ধরনের কবিতা লিখা হতো তার সঙ্গে একটা তুলনামূলক আলোচনাও করতে পারেন করে আমাদের বাংলাদেশের কবিতা সম্পর্কে যদি আপনার একটা পর্যবেক্ষণ আমাদেরকে উপস্থাপন করেন এখানে। ধন্যবাদ। আমি আসলে প্রথমে যেটা বলে রাখি, আপনি আসলে আমি সব্যসাচী বলতে যা বোঝায় না, আমার মনে হয় আমার মধ্যে সেই ব্যাপারটা নেই। আমি দুটো একসঙ্গে করতে পারি না। এমনিতেই পেশাগত কারণে আমার নিবন্ধ লিখতে হয়, কলাম লিখতে হয় বা সাংবাদিকতা করতে হয়। তার পাশাপাশি লেখার সময় আমি সমান তালে কবিতা লেখার ব্যাপারটা আমার হয়ে উঠছে। আপনি তো জানেনই, আপনি নিজে কবিতা লেখেন, বলুন যে কাব্যদেবী হচ্ছে উপেক্ষা সহ্য করতে পারেন না, অপেক্ষা সহ্য করতে পারেন না, ফলে উনি কবিতা হারিয়ে গেছে আমার, মানে নিজের, আমি কিছুতেই আর কবিতা লিখতে পারি না এখন আর। তো যে কথাটা আপনি বললেন যে আমাদের কালের সঙ্গে যে এখনকার তরুণদের একটা তুলনামূলক মানে পরিবর্তন যেটা আসছে, নিরীক্ষা যেটা আসছে, সেটাকে নিরীক্ষা বা করার প্রবণতা, সেটাকে আমি কিভাবে দেখি? এটা হচ্ছে, দেখুন, একটা কালে কালে কিন্তু সবকিছু বদলে যায় না, যেমন তেমনি একটি কালের সব কবি কিন্তু একই রচনা একভাবে লেখে। যেমন আমরা নির্মলেন্দু গুণ আর আবুল হাসান, তারা আমাদের সেই বন্ধু যুগলের কথা আমরা জানি, তাদের কথা আমরা সবসময় বলি যে তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, একত্রে জীবনযাপন করতেন। কিন্তু দুজনের কবিতা একই রকম ছিল না, দুজন দুই রকম কবিতা লিখতেন। আরো পরে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আর কামাল চৌধুরীর নাম একসাথে উল্লেখিত হতো, কিন্তু তাদের দুজনের কবিতাও একই রকম হতো না। একটা একই কালে লিখেও মানে ভিন্নতা থাকতো। সেটা ফলে কালে কালে সবসময় যে পরিবর্তিত হয়ে যেত তা নয়। আমি আপনি একসাথে 80 দশকের কবিতা লিখেছি, আমাদের দুজনের কবিতা একই রকম নয়। তবে কালের সময়ের একটা অভিজ্ঞতা আছে, এটা এটা কাব্যের প্রভাব ফেলতে পারে বা ফেলেও। যেমন আমাদের সময়টাতে 80 দশকে আমরা সামরিক স্বৈরাচারের কবলে ছিলাম, দেশটা সামরিক স্বৈরাচারের কবলে ছিল। তো সমাজের একটা অংশ হিসেবে, সচেতন অংশ হিসেবে এবং তখন তরুণ যুবক হিসেবে আমরা কিন্তু এই প্রতিবাদে সামিল ছিলাম, আন্দোলনের সামিল ছিলাম। ফলে আমাদের সময়ের 80 দশকের কবিদের, 70-80 দশকের কবিদের কবিতা অনেকটাই উচ্চকিত ছিল, অনেক সময় স্লোগান ধর্মিতা ছিল। এসব কিন্তু আমাদের সময়কার কবিদের একটা বিষয় ছিল। কিন্তু পরবর্তীকালে একই সময় আবার আমি বলছি এটা আন্দোলন সংগ্রামের উচ্চকিত বিষয়, স্লোগান ধর্মিতা কবিতায় এসব ছিল, আবার পাশাপাশি শিল্পসম্মত কবিতা রচিত হয়নি তা নয়, এটা কিন্তু হয়েছে। এখন যেটা হচ্ছে, এখন সময়টা পাল্টেছে। এখনকার তরুণদের কবিতায় আমি একটা পরিবর্তন সত্যি লক্ষ্য করছি, এবং আপনি যেটা বলছেন নিরীক্ষার প্রবণতা, এটা আছে যে সহজ কিন্তু ইঙ্গিতময়তার দিকটা অনেক বেশি এখনকার কবিদের মধ্যে আমি দেখতে পাই। এখন নতুন একটা এসছে, নতুন একটা ধারা লক্ষ্য করছি। যেমন ধরুন, আমি বেশ কিছু নাম বলতে পারি, যেমন মুইন পারভেজ, আলতাফ শাহ নেওয়াজ, রিমঝিম আহমেদ,
তারপর আহমেদ মুনির বা ইমতিয়াজ মাহমুদ মাহমুদ ইমতিয়াজ মাহমুদ, হ্যাঁ, এরা এরকম, আমি আর মাম্পি দত্ত, এরকম আরো অনেকের নাম আমি বলতে পারি। তাদের কবিতার মধ্যে একটা সত্যিকারের পরিবর্তন আমরা লক্ষ্য করছি, এবং এটা এটা কবিতার একটা বাঁক বদলের সময় আমরা এসে পৌঁছেছি বলে মনে হচ্ছে আটটার মধ্যে। তবে আমি পাশাপাশি এই কথাটা বলে রাখি, দেখুন প্রবীণদের মধ্যেও কিন্তু সবাই যে ঘুরিয়ে গেছেন, ফুরিয়ে গেছেন বা প্রাচীনপন্থী হয়ে গেছে সবসময় তা নয়। যেমন ধরুন আমরা সিকদার আমিনুল হককে মৃত্যুর আগে পর্যন্ত দেখেছি তিনি নানানভাবে পরিবর্তিত হয়েছেন এবং নিরীক্ষাধর্মিতা তার মধ্যে ছিল। আমরা এই সদ্য প্রয়াত হাবিবুল্লাহ সিরাজি, তার মুহূর্ত নামে একটা সিরিজ ছিল, আমরা দেখেছি, সিরিজ তিনি লিখতে শুরু করেছিলেন। এখানেও তিনি একদম তরুণদের মতো নিরীক্ষা করছেন। আর কবি মোহাম্মদ নুরুল হুদা, তার কবিতা ইদানিং আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, পড়ছি, বেশ নানা রকমের নিরীক্ষা আছে। একটি পংক্তি আমি আপনাকে বলি যে মাত্র আমি এই কয়েকদিন আগে পড়লাম তার কবিতা, আমি তো মুহূর্ত মাত্র, আমি তো মুহূর্ত মাত্র, তুমি তার বৃন্তে ফোটা অনন্তের ফুল। এই যে কবিতাটি পড়লাম না, তখন আমার মধ্যে একটা অদ্ভুত মানে বিহ্বলতা তৈরি হলো, যে মুহূর্তের বৃন্তে কি করে অনন্তের ফুল করতে পারে। এই যে এই পরিবর্তন, এরকম কথাগুলি বলছেন, কিন্তু এই দার্শনিকতা বোঝে যাচ্ছেন তিনিও কিন্তু একজন প্রবীণ কবি। ফলে প্রবীণরা একেবারেই যে নতুনদের নিরীক্ষার সাথে কিছুতেই খাপ খাওয়াতে পারছেন না তা নয়, কেউ কারো মধ্যে সেই প্রচেষ্টাও আছে। তবে একটা জিনিস যে আমি এটা বলবো, যে নানান, যে আমরা বলি যেমন ৩০-এর কবিতার একটা বাঁক বা এরকম নানান সময় যেরকম হয়েছে, আমার ধারণা যে এই সময়টাতে এসে কবিতা একটা নতুন বাঁক নিয়েছে, এটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। অনেক ধন্যবাদ। আমরা কবিতার পালা সাঙ্গ করে এবার আরেকটি পর্বে প্রবেশ করতে চাই। সেটি আপনার জীবনেও বেশ গুরুত্বপূর্ণ, সাহিত্য জীবনে, এবং আমি নিজেও এটাকে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করি। সেটা হচ্ছে শিশু সাহিত্য, শিশু কিশোর সাহিত্য। বাংলাদেশে বা সামগ্রিকভাবে বাংলা সাহিত্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ পেয়েছে অনেক ধারাবাহিকভাবে। আমাদের সাহিত্যে সব বড় বড় দিকপালরাই কিন্তু পাশাপাশি শিশু সাহিত্য রচনা করেছেন, এবং তার ভিতর দিয়ে আমরা অনেকেই বেড়ে উঠেছি, বড় হয়ে উঠেছি। বাংলাদেশেও এরকম একটি ধারা আমরা দেখেছিলাম স্বাধীনতা পরবর্তীকালে, আলাদাভাবে শিশু সাহিত্যের উপর একটি যত্ন এবং একটু গুরুত্ব ছিল। কিন্তু তারপর কিন্তু কিভাবে কিভাবে যেন আলোটা একটু সরে গেল। এখন আমাদের বড় বড় সাহিত্যিক যারা আছেন, মূলধারার কথা সাহিত্যিক যারা আছেন, তারা কিন্তু ঠিক আলাদা করে শিশু সাহিত্য ওইভাবে করছেন না, বা দু একটি ব্যতিক্রম ছাড়া, আলী ইমাম বা কাইজার চৌধুরী মনোয়ার ছাড়া, যে শুধু শিশু সাহিত্য নিয়েই এক জীবন পড়ে আছেন, সেইটারও খুব বেশি দৃষ্টান্ত আমরা দেখি না। আমিরুল ইসলাম, লুৎফর রহমান রিটন হয়তো বা আছেন আর কি কিছু। কিন্তু এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব আমি মনে করি। এটার ভেতর দিয়ে যেমন এক সাহিত্যিকদেরও উত্থান ঘটে, পাশাপাশি নতুন পাঠকদেরও তৈরি হতে দেখি আমরা। তা আপনি নিজে শিশু সাহিত্য করেছেন, আপনি নিজের বেশ গ্রন্থ আছে, কয়েকটি গ্রন্থ আছে, এবং ওইটার ভেতর দিয়ে উঠে এসেছেন। আপনি কিভাবে দেখেন বাংলা সাহিত্যে, বাংলাদেশের সাহিত্যে বর্তমানে শিশু সাহিত্যের প্রতি এই এরকম একটু উপেক্ষার আবহটুকু আপনি কিভাবে ব্যাখ্যা করেন, বা আপনি কি মনে করেন যে এর মধ্যে কি কোনোভাবে নতুন কোনো পরিবর্তন আনার সুযোগ আছে, বা কোন প্রক্রিয়া সেটা হতে পারে? এটা খুবই মানে গুরুত্বপূর্ণ এবং সত্যি কথা বলেছেন আপনি, যে কথাটা, যে সেই রবীন্দ্রনাথের আমল থেকে রবীন্দ্রনাথ নিজে শিশু সাহিত্য করেছেন। আমরা ধারাবাহিকভাবে পরে দেখেছি অনেকেই শিশু সাহিত্যের একটা সমৃদ্ধ ধারা, বড় লেখকরা শুনলে, যে আমরা এমনকি কিছুদিন আগেও সুনীল, শীর্ষেন্দু, জয় গোস্বামীর মতো লেখকরা নিয়মিত শিশু সাহিত্য করেছেন। মূলধারা সাহিত্যের, তার সাহিত্যের পাশাপাশি তিনি শিশুদের জন্য সাহিত্য রচনা করেছেন, এটা আমরা দেখেছি। আমাদের দেশেও সেটা আমরা শামসুর রহমান বা আল মামুন, এরাও শিশুদের জন্য লিখেছেন। কিন্তু আলাদা করে আপনি যেটা বলছেন, আমরা আলাদা করে শুধু শিশু সাহিত্যে নিবেদিত একটা সাধনার বিষয়ে যে শিশু সাহিত্যকে নিয়েছিলেন, সেটা মানে আপনি বললেন আলী ইমাম, তারপর শাহরিয়ার কবির, তারপর শাহরিয়ার কবির ছিলেন কাইজার চৌধুরী, এরা এরা কিংবা লুৎফর রহমান রিটন বা আমিরুল ইসলাম, যাদের তারাও এরা মোটামুটি একটা একলাসউদ্দিন আহমেদ, মোহাম্মদ নাসির উদ্দিন, হাবিবুর রহমান, এরা সবাই
মানে সিনিয়র ছিলেন এরা কিন্তু শুধু শিশু সাহিত্যটাকে মানে সাধনা হিসেবে তার জীবনের ব্রত হিসেবে নিয়েছেন, এবং এটা একটা আহ, অনেক পাঠকের মধ্যে সেই স্মৃতিটা রয়ে গেছে। আমরা তো ধরুন সেই মোহাম্মদ নাসিরুদ্দিনের লেবু মামার সপ্তকাণ্ড, কিংবা আলী ইমামের তিথির মুখির চৈতা, বা অপারেশন কাকনপুর, শাহরিয়ার কবিরের নুলিয়াছড়ির সোনার পাহাড়, একলাস উদ্দিন আহমেদের মাঠ পাড়ের গল্প, শাহরিয়ার কবিরের ৭১-এর যিশুবা, হারিয়ে যাওয়ার ঠিকানা, মোহাম্মদ জাফর ইকবালের ডিপো নম্বর 2, এগুলি তো মানে এই আমাদের দেশের আবু কায়সারের রায়হানের আবু রাজহাঁস। কায়সারের রায়হানের রাজহাঁস, এগুলো তো একেবারে মানে আমাদের শৈশবকে রাঙিয়ে রেখেছিল সবটা মিলিয়ে। তো এই যে এই ধারাটা, এটা সত্যি বলছেন, আপনি সত্যি বলেছেন যে না আমাদের লেখকরা, মানে এই কথা সাহিত্যিক বা অন্যান্য কবি শিল্পীরা, তারা যেমন নিজেরা লিখছেন না, শিশু সাহিত্য নিয়ে খুব চর্চা করছেন না, আবার শুধু শিশু সাহিত্যে নিবেদিত যারা, তারাও আমাদের তারা লেখালেখি করছেন। বিশেষ করে আমি দেখি আহ ছড়া কিংবা শিশুতোষ কবিতা, এগুলি লেখার কিশোর কবিতা, এইটা চর্চা করছেন অনেকেই, কিন্তু কিশোর সাহিত্য, কথা সাহিত্য, কিশোর কথা সাহিত্য সেটা খুব বেশি রচিত হচ্ছে না। এইটা আমাদের বাংলা সাহিত্যে কতগুলো ধারাই তৈরি হয়েছে, টেনিদা, ঘনাদা, কাকা বাবু, ফেলুদা, মানে মুখে মুখে এই চরিত্রগুলো, এই চরিত্রগুলো তো আর কই আমাদের দেশে গড়ে উঠলো না তো। হ্যাঁ, কিন্তু সেটা সেটা মানে এটার পেছনের কারণটা কি বলে আপনার মনে? সমাজতাত্ত্বিক কারণে? পত্রিকাগুলো একসময় অনেক কিশোর পত্রিকা বেরোতো, এবং প্রত্যেকটি পত্রিকার যে শিশুদের পাতাকে ঘিরে শিশু সংগঠন গড়ে উঠতো, এবং এটা একটা আলাদা গুরুত্বপূর্ণ একটা বিভাগ ছিল সাহিত্য চর্চার আর কি। সেই জায়গাটি কিভাবে কেন হারিয়ে গেল? এর জন্য কি আসলে আমাদের পাঠকের ঘাটতিটা তো বড় কথা? শিশু কিশোর আগের মতো পড়তে চাইছে না, বাংলা পড়ছে না, সে কারণে লেখকরা লিখছে না, এবং লেখকরা লিখছেন বলে প্রকাশকরা ছাপছে না। এটা কি কোনো একটা দুষ্টবৃত্তে আমরা আটকা পড়ে যাচ্ছি আসলে? আমার কিন্তু ঠিক মনে হয় না যে পাঠক পাঠক নিচ্ছে না, কথাটা মনে হয় না। আমি মানে কখনো মানে কদাচিৎ বলতে গেলে কিশোর আলো বলে একটি কাগজ আছে এখন, যেটি প্রথম আলো থেকে বেরোয়, প্রথম আলো আমি এখানে মাঝে মাঝে দু একটি গল্প লিখে রেখেছি। আমি মানে এই স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের যখনই কোনো একটা অনুষ্ঠানে দেখা হয়, অনেকেই আপনার এই গল্পটা করেছি, গল্পের এই চরিত্রটা এমন, মানে একদম। এবং এখনো মোহাম্মদ জাফর ইকবাল যে লিখছেন ছোটদের জন্য, সে বই তো প্রচুর কাটতি। আমার মনে হয় না যে আসলে ইয়ে মানে পাঠকের কোনো ঘাটতি আছে বলে মনে হয়। আমাদের ধারণা, আমরা এইটা কিন্তু গবেষণার একটা বিষয়, কেন শিশু সাহিত্য সেভাবে রচিত হচ্ছে না। শুধুই মানে খুব সহজ ভাষায় যদি বলি, মানে শিশুতোষ ছড়া, পদ্য বা কিশোর কবিতা, এগুলো রচনা হচ্ছে, কিন্তু এই যে আরটি রায়হানের রাজহাঁস কেন তৈরি হচ্ছে না, কেন হারিয়ে যাওয়ার ঠিকানা বা নদীয়াছড়ির সোনা পাহাড়, ডিপো নম্বর 2 পাচ্ছি না, এটা কিন্তু সত্যি নতুন করে ভাবতে হবে, গবেষণার মতো করে করতে হবে। আমিও কিন্তু ভাবি যে ব্যাপারটা কেন। এই সুযোগে একটি জাস্ট মানে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রেখে, হয়তো আপনার কাছ থেকে আমরা এরকম একটি গ্রন্থ কি প্রত্যাশা করতে পারি কিনা অদূর ভবিষ্যতে, সেটি একটু আপনি বিবেচনা করবেন অবশ্যই। আপনার সেই হাতটুকু রয়েছে আমি মনে করি আর কি। আমরা পরবর্তী প্রশ্নে যাই, সেটা হচ্ছে এতক্ষণ লেখালেখি লেখকদের সম্পর্কে বললাম, কিন্তু লেখালেখি লেখক হচ্ছে মুদ্রার একটি পিঠ, আরেকটি পিঠ রয়েছে প্রকাশক, যারা লেখাগুলো ছাপাবেন, বই আকারে রূপ দেবেন, সেটা পাঠকের কাছে পৌঁছে দেবেন। তো কোনো দেশের যদি প্রকাশনা শিল্পটা যদি আমাদের সৃজনশীল শিল্পের সঙ্গে সমান তালে বিকশিত না হয়, তাহলে কিন্তু সাহিত্যের সার্বিক উন্নয়নটা আমাদের চোখে পড়ে না, এবং সেটা ঘটতে পারে না। আমাদের দেশের প্রকাশনা শিল্পটার কি অবস্থা? আপনারা তো নানা রকম অভিজ্ঞতা হয়েছে নিশ্চয়ই, অনেক প্রকাশনার কাজ করেছেন। কতখানি পেশাদার তারা উঠতে পেরেছে, কতখানি পরিপক্কতা তারা অর্জন করেছে গ্রন্থ নির্বাচন, গ্রন্থ সম্পাদনা, গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে লেখক পাঠক সুসম্পর্ক, সব মিলে আমাদের প্রকাশনা শিল্প বিষয়ে আপনার কি কি পর্যবেক্ষণ, বা আমাদের এই শিল্পটির কোনো কোনো সীমাবদ্ধতা সংকট যদি চোখে পড়ে থাকে, সেগুলো উত্তরণের কি কি উপায় আপনি নিজে থেকে ভেবেছেন আর কি, একজন লিপ্ত লেখক হিসেবে, সাংবাদিক এবং পর্যবেক্ষক হিসেবে আপনার এটা মূল্যায়ন শুনতে চাইছে আমাদের প্রকাশনা শিল্প নিয়ে।
আসলে আমাদের যেটা শুরু হয়েছিল ধরুন মানে স্বাধীনতা পরবর্তীকালে যে মুক্তধারা নামে যে প্রকাশনা সংস্থাটি আমাদের ছিল, সেটির যদি আজকে সেই ধারাবাহিক ব্যাপারটাই যদি থাকতো, তাহলে কিন্তু আমাদের মানে আমি যতদূর জানি সেই প্রকাশনা সংস্থাটি হয়তো ছাপা বাঁধাই ইত্যাদিতে অনেক দুর্বলতা ছিল তখনকার দিনে। কিন্তু চিত্তরঞ্জন সাহার যে প্রকাশনা সংস্থা, সেখানে সিরাজুল ইসলাম চৌধুরী একজন সম্পাদক ছিল, বা এরকম সম্পাদনার কয়েকটি কমিটি ছিল যেখানে বিপ্রদাস বড়ুয়া, সুব্রত বড়ুয়া ছিলেন বলে আমি জানি, যারা একটি বই নির্বাচন করতেন, এই বইটি আমরা ছাপবো কি ছাপবো না, এরকম একটি ব্যাপার। এবং ছাপলে সেটা বাজারজাত করার যে ব্যাপারটি ছিল, এই যে এই ব্যাপারগুলো যে শুরুতেই আমরা কিন্তু পেয়েছিলাম মুক্তধারা। কিন্তু এবং তিনি সেই লেখকদের সঙ্গে চুক্তি করা, তাদের সম্মানে ঠিক প্রতি পয়লা বৈশাখে গিয়ে বাড়ি হ্যাঁ গিয়ে হ্যাঁ পৌঁছে দেওয়ার সেই ঐতিহ্য কিন্তু তিনি স্থাপন করেছিলেন কিন্তু তিনি। হ্যাঁ, মানে আমার শুরুটাই যদি এত সুন্দর হয়ে থাকে, কিন্তু সেটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারলাম না কেন জানি। এটা একটা সত্যি রহস্য জনক যে পরে কেন এটা এই ধারাটা এগোলো না। এটা পরে এই এই মানে যেটুকু আসার কথা সে পথে এগিয়ে আসেনি। তারপর যেটা দেখলাম আমরা যে অজস্র প্রকাশনা সংস্থা তৈরি হলো বটে, কিন্তু তাদের আপনি যে কথাটা বলছেন, তাদের বই নির্বাচন, তাদের একজন সম্পাদক, কপি এডিটর বলি, এটা তো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে একজন লেখক একটি লেখা দিয়েছেন, সেটিকে সম্পাদনা করার বিষয়, সেটিকে মানে বিভিন্ন বিষয়ে লেখকের সাথে পরামর্শ বিষয়, এই পদকের প্রয়োজন হয়। পৃথিবীর আপনি নিশ্চয়ই জানেন যে পৃথিবীর সব বড় প্রকাশনা সংস্থার এরকম সম্পাদক থাকে, কপি এডিটর থাকে। কিন্তু সেটা আমাদের প্রকাশকরা কেউ এটা করতে পারলেন না। অনেকেই বলে থাকেন যে এটা এই মানে সবটা মিলিয়ে এরকম করে করা আর্থিকভাবে তাদের পক্ষে মানে যে বিক্রয়ের যে পরিমাণ, বই বিক্রির যে পরিমাণ, তার সঙ্গে আর্থিক দিকটা সামঞ্জস্যপূর্ণ হয় না। যে একজন কপি এডিটর রেখে খরচ করে এটা, আমার ঠিক সেরকম মনে হয় না। দেখুন অনেক মানে আমাদের এখানে ইউপিএল বা অবসর, প্রতীক কিংবা অন্য প্রকাশ বা অনন্যা, এই ধরনের প্রকাশনা সংস্থাগুলি আছে, তাদের বড় বাজারও আছে আমরা জেনেছি। অন্য প্রকাশকের সময় ধরুন হুমায়ুন আহমেদের বইয়ের একচেটিয়া বাজার তাদের ছিল। তারা এই এই ইয়েটা পারবেন না, মানে এই ধরুন সম্পাদক নিয়োগ করা, কপি এডিটর নিয়োগ করা বা লেখকের সাথে চুক্তি করা, এগুলো পারবেন না, এটা আমরা ঠিক বিশ্বাস করতে পারি না আমরা। মানে কোনো না কোনো জায়গায় একটা হয়তো অনীহা, কোনো না কোনো জায়গায় হয়তো আর একটু কর্ম উদ্যোগের ব্যাপার, এগুলি হয়তো থাকতে পারে একটা। আরেকটা দেখতে পাচ্ছি যে ইদানিং কিছু কিছু জিনিস, যেমন প্রথমা প্রকাশনা আসার পর থেকে, যেহেতু তারা বড় বিনিয়োগে এই ক্ষেত্রে এসছে, তারা কিন্তু এই জিনিসটা করছে যে সম্পাদক নিয়োগ বা লেখকদের সাথে চুক্তি করা, সময় মতো লেখকদের চেক তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু তারা করছেন। বা আরো বড় বিনিয়োগে কিন্তু অনেকগুলো প্রকাশনা সংস্থা এখন এসছে, তাদের এই বিষয়গুলো নিয়ে ভাবতে পারে তারা। যেমন আমি তো জানি যে কথা প্রকাশ নামে একটি প্রকাশনা সংস্থা এসছে, ওনারা যথেষ্ট ব্যয় করেন, লেখকদের সম্মানীয় দেন। পাঞ্জেরি প্রকাশন এসছে, তারাও নানানভাবে লেখকদের সাথে যুক্ত হন। বাতিঘর প্রকাশন, তারাও লেখকদের ভালো বই নির্বাচন করেন, কপি এডিটর রেখেছেন সম্প্রতি, এই ধরনের নানা রকম কাজ করছেন। মানে এখন একটা আবার নতুন করে, আমার ধারণা যে নতুন করে এখন আবার এই যে ভাবতে শুরু করেছেন প্রকাশক, যে এটাকে একটি সত্যিকারের মানে পেশাদারি মনোভাব, পেশাদারি একটা রূপ দেওয়া। এটা না করা গেলে কিন্তু এই বইয়ের বাজারও সেভাবে ইয়ে করবে না, তৈরি হবে না। আবার এই প্রকৃত লেখক এবং পাঠকের সম্পর্কটাও মানে মানে প্রকৃত লেখক উঠে আসবে না, এটা একটা বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, বিপণনের ব্যাপারটা। অনেকে বলতে চান যে বিপণনের দিক থেকে বাংলা বইয়ের পাঠক কমে যাচ্ছে। এটা যেমন এই বাংলার ক্ষেত্রে সত্য, ভারতের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সত্য, যে আমাদের ২-৩ জেনারেশনের
ইয়ে ইংরেজি মাধ্যমে পড়া ছাত্রছাত্রীরা উঠে আসছে, এখন তারা বাংলা বইয়ের প্রতি আগ্রহ হারাচ্ছে, তারা ইংরেজি বই পড়তে বেশি পছন্দ করছে, ফলে একটা বড় বাজার তৈরি হচ্ছে ইংরেজি বইয়ের আমাদের দেশে। কিন্তু আমার এর মধ্যে আমিও নিজেও ভেবেছি এইসব ব্যাপার নিয়ে। আমার আবার আরেকটা জিনিস মনে হয়েছে, আমরা যখন এইদিকে পাঠকের ঘাটতি হচ্ছে বা পাঠক হারাচ্ছি, তেমনি কিন্তু একটা বড় পাঠক গোষ্ঠী বিদেশে প্রবাসে অবস্থান করছেন এরকম বাঙালির সংখ্যা কিন্তু প্রচুর, যাদের বইয়ের প্রতি আগ্রহ আছে। আমি ব্যক্তিগতভাবে অনেকের কাছ থেকে সেরকম আগ্রহের কথা, কৌতূহলের কথা জেনেছি। তারা আমরা এই বই কি করে পেতে পারি, আপনার বইটা আমরা কিভাবে পাবো, এইসব ব্যাপারে কিন্তু সবসময় খোঁজ খবর নিয়ে থাকেন। আমরা যদি বিপণন ব্যবস্থার মধ্যে সেই জিনিসগুলিকে আমাদের মাথায় নিই, যে আমরা কি করে আমাদের বইটা বিভিন্ন দেশে বাঙালি পাঠকের কাছে পৌঁছে দিতে পারি, সেই চেষ্টাটাও যদি আমাদের থাকে, আমার মনে হয় উদ্যোগ নিলে একটা উপায় নিশ্চয়ই আছে। এইসব বিষয়গুলি নিয়ে ভাবতে হবে। শুধু ছোট বাজারকে কেন্দ্র করে আমাদের পড়ে থাকলে আমার মনে হয় আমাদের এটা ধীরে ধীরে আমাদের বাজারটা সংকুচিত হতে থাকে। সেই জন্য আমাদের বাজার খুঁজতে হবে, কোথায় আরো মানে আমাদের পাঠক আছেন, কোথায় আমাদের বইগুলো পৌঁছে দেওয়া যায়। এর সঙ্গে আমি খানিকটা যোগ করতে চাই, কিছুটা নজরদারি বা এক ধরনের নিয়ন্ত্রণ জাতীয় কিছু প্রতিষ্ঠানেরও থাকা দরকার। মানে এটা তো একটা বাজারেরই অংশ। যেমন সম্প্রতি একটি ঘটনা ঘটেছে আমার জীবনেই আর কি। হঠাৎ করে আমার দুই গ্রন্থে দুই প্রকাশক যোগাযোগ করলেন হঠাৎ করে, যে তারা আমার সঙ্গে চুক্তি করতে চান। আমার এতদিন চুক্তি করা হয়নি, চুক্তি করতে চান কেন? যে আমার কিছু বই জাতীয় গ্রন্থ কেন্দ্র ক্রয় করবে, তারা একটা নিয়ম করে দিয়েছে, লেখকের সঙ্গে যদি চুক্তি না থাকে তাহলে তারা সেই বইগুলো নেবে না আর কি। এই ধরনের কিছু কিছু যদি থাকতো, পদক্ষেপ যদি নেওয়া হতো, তাহলেও কিন্তু লেখকের খানিকটা সুরক্ষা পেত। ফলে তখন দ্রুত তারা চুক্তি করলো আমার সঙ্গে এবং আমার বই কিনলো। সেটার তার সম্মানই কতটুকু আমার ভাগে পড়বে সেটা আমি জানি না, কিন্তু অন্তত এইটুকু একটা চর্চা তো শুরু হলো। ফলে আমার আমার কথা হচ্ছে চুক্তিটা থাকুক, চুক্তিটা থাকুক, নানান রকম হতে পারে চুক্তিটা। ধরুন আমি বলি যে এক সম্মানী প্রাপ্য হবে 300 কপি বই বিক্রি হয়ে যাওয়ার পর থেকে। কথার কথা আমি যে এমন একটা চুক্তিতে একটা অংশে লেখা থাকলো, অনেক সময় প্রকাশক দাবি করেন যে বই বিক্রি হয় না, আমি আগেই আপনাকে কি করে সম্মানী দিই বা রয়্যালটি দিই, এটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না বা বিরাট ক্ষতির সম্মুখীন হই। ঠিক আছে, ওই ক্ষেত্রে এই চুক্তি হতে পারে যে আমি আমার যে বিনিয়োগ, আমার যে মুদ্রণ মূল্য, এটা উঠে আসবে 300 কপি বই বিক্রি করলে, তারপর থেকে আমি লাভের মুখ দিচ্ছি। ঠিক আছে, তাহলে এরকমই হোক, 300 কপি বই বিক্রি, মানে 300 কপির পর থেকে যেসব বই বিক্রি হবে তার জন্য নানাভাবে সেটা হতেই পারে। আর এই 300 কপি বই বিক্রি করার জন্য আপনি যেগুলো বললেন, যে এখন নানা রকম উপায় পদ্ধতি মানে প্রযুক্তির কারণে বেরিয়ে গেছে। এখন আর আপনাকে প্রতিনিধি পাঠাতে হবে না জেলায় জেলায় প্রকাশককে, এখন ঘরে বসে অনলাইনে তাদের ওয়েবসাইটের মাধ্যমে, বিকাশের মাধ্যমে নানাভাবে এটা করা সম্ভব। অনেকে সেটা করে দেখিয়েছেন, আর অনেক নতুন নতুন লোক সেটা করেই দেখিয়েছেন। এছাড়া যে বিদেশের পাঠকদের কথা বলেন, সেখানে ই বুক হতে পারে, কিন্ডেল এডিশন হতে পারে, নানাভাবেই কিন্তু বইগুলোকে পৌঁছানোর সুযোগ রয়েছে। ফলে আমাদের প্রকাশকদেরকে আমি মনে করি আরো একটি প্রযুক্তি বান্ধব, আরো একটু অগ্রসর হয়ে ওঠা উচিত এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে চলে এই প্রকাশনা শিল্পটাকে এগিয়ে নিয়ে আসে। তা না হলে কিন্তু আমাদের লেখকদের বিকাশ এবং বাংলা সাহিত্যের বিকাশ কিন্তু খানিকটা বাধাগ্রস্ত হবে বলে আমি মনে করি আর কি। এই সঙ্গে আরো একটা কথা আমি তুলতে চাই, যে পাঠ সংস্কৃতি, আমাদের জাতীয় পাঠ সংস্কৃতি। আপনি বললেন যে না, কিশোরদের মধ্যে বা বাচ্চাদের মধ্যে পাঠের খুব একটা ঘাটতি আপনি লক্ষ্য করছেন না, কিন্তু সাধারণভাবে যে জাতিগতভাবে আমাদের পাঠাভ্যাস বা পাঠ সংস্কৃতি কতটুকু বিকাশ ঘটেছে। আমাদের এই কাজের একজন অগ্রণী পথিকৃৎ আব্দুল্লাহ আবু সাঈদের জন্মদিন গেল কিছুদিন আগে, তিনি তো দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন আর কি। তো কিভাবে আমরা সেটা ঘটাতে পারি, মানে আমাদের বাংলাদেশের সাধারণ নাগরিকদের মধ্যে একটা পাঠ সংস্কৃতি, পাশাপাশি
যে শুধু পাঠ সংস্কৃতি হলে হবে না, বইগুলো সম্পর্কেও তো একটু জানানো দরকার। বইয়ের সমালোচনা সংস্কৃতি সেটাও কিন্তু এক প্রকার প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছে। একসময় খুব একটা, আমি নিজে কত অসংখ্য বইয়ের আলোচনা লিখেছি স্বেচ্ছায়, এবং অনেক সময় পত্রিকা সাহিত্য পাতা সম্পাদকরা আমাদেরকে বই দিতেন, যে কোনো পত্রিকা অফিসে গেলেই হাবিব ভাই হোক, আহসান হাবিব হোক, আল মুজাহিদি হোক, এখান থেকে হেলাল হাফিজ হোক, প্রত্যেকে একটা না একটা বই দিতেন যে আলোচনা করে, এবং এই ধারাটি শেষ পর্যন্ত আবুল হাসনা তো টিকে রেখেছিলেন কালীয় কলম পত্রিকাতে লেখার জন্য। তো এই দুটি বিষয়ে আপনি কি বলবেন, আমাদের জাতীয় পাঠ সংস্কৃতি বিকাশে আমাদের কি কি করণীয় রয়েছে, এবং পুস্তক সমালোচনা সংস্কৃতিকে কিভাবে আবার ফিরিয়ে আনা যেতে পারে? হ্যাঁ, এটা এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। দেখুন, আমি বলেছি আমার প্রথম বইটা সেই 1982 সালে প্রকাশিত হওয়ার পর অন্তত ৭-৮টি আলোচনা প্রকাশিত হয়েছে সেই আমলে। তখন আমি নিতান্ত কিশোর, আমাকে কেউ চেনেন না। ইত্তেফাক একটা সবচেয়ে বড় পত্রিকা, দৈনিক বাংলা বড় একটি পত্রিকা। এইসব পত্রিকায় আমার বইয়ের সংবাদ একটি তখন খুবই বড় পত্রিকা। এগুলিতে আমার বইয়ের একটা নিতান্ত কিশোর, তার একটি গ্রন্থের সমালোচনা প্রকাশিত হচ্ছে, বইটি বিক্রি হচ্ছে। তো এই যে এই যে এটা তো একটা প্রচার, এবং একটা সত্যিকার অর্থে যে কে লিখছেন, কোথায় লিখছেন, কেন লিখছেন, এটা যখন হবে, যখন একটা বইয়ের আলোচনা সুব্রত বড়ুয়া লেখেন, যখন আলম খুরশেদ লেখেন, যখন এরকম আমাদের যাদেরকে আমরা মনে করি যে এই ক্রেডিবিলিটি যাকে বলি, যার বিশ্বাসযোগ্যতা আছে, গ্রহণযোগ্যতা আছে, এরকম মানুষগুলো যখন বইয়ের একটি আলোচনা লেখেন, তখন সাধারণ পাঠকের মধ্যে ওই বইটি নিয়ে কৌতূহল সৃষ্টি হতে বাধ্য। তো এইটা আমার মনে হয় সাহিত্য সম্পাদকদেরও একটা বড় দায়িত্ব আছে। আমি জানি না সাহিত্য পাতাগুলি সংকুচিত হয়ে আসছে, সাহিত্য সম্পাদকদের মধ্যেও সেই আসলে বোধটা আছে কিনা যে বইগুলো শুধুই কি মানে মানে স্বজন তোষণ বা এরকম এই ব্যাপারগুলি থাকবে, নাকি সত্যিকারের প্রকৃত বই খুঁজে পেতে বের করে তার একটা সমালোচনা প্রকাশ করার চেষ্টা করব, আলোচনা প্রকাশ করার চেষ্টা করব, এবং ভালো লেখকদের অনুরোধ করে তাকে সম্মানে দিয়ে তাদেরকে দিয়ে এই বই নিয়ে লেখানোর চেষ্টা করব। স্বতঃস্ফূর্তভাবে, স্বতঃপ্রণোদিতভাবে বড় লেখকরাও তাদের কোনো একটি বই ভালো লাগলে সেটা আলোচনা করতে পারেন। আর এখন যেটি আরো সহজ হয়েছে, আমি বলি না যে এটার দু ধরনের ব্যবহার আছে, যেহেতু এটা সম্পাদক নেই। যেমন ফেসবুকে এটি বইয়ের একটা রিভিউ করা, কিন্তু এটা একটা ভালো দিক। আবার এমন হতে পারে যে যেহেতু এইটির কোনো সম্পাদক নেই, আমি একেবারেই যে বই পাতে তোলার যোগ্য না সেরকম একটি বই নিয়েও যা খুশি তা অনেক ফুলিয়ে ফাঁপিয়ে লিখতে পারি। এটা এটা মানে ভালো মন্দ দুটো দিকই আছে এই জিনিসটা, যে বুক রিভিউ। তবে আমার মনে হয় যে এইটার কোনো বিকল্প নেই যদি পাঠাভ্যাস বাড়াতে হয়, যে এই মানে ভালো বইয়ের কদর যদি বাড়াতে হয়, তাহলে লিখতে হবে, বইটির সম্পর্কে জানাতে হবে। পশ্চিমবঙ্গে বইয়ের দেশ বলে একটি গ্রন্থ আছে, এত ছোট কিন্তু এটি যথেষ্ট কদর, এবং অনেক বইয়ের সেখানে সমালোচনা, আলোচনা ইত্যাদি ছাপা হয়, এবং এটা একটা প্রভাব পড়ে এতে পাঠকদের মধ্যে। আমাদেরও সেরকম কোনো উদ্যোগ নেওয়া দরকার। ঠিকই বলেছেন, এই ধরনের কিছু পত্রপত্রিকা একসময় ছিল, এখনো যে নেই তা বলবো না। একটা সরকারি প্রতিষ্ঠান জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে বই নামে একটি পত্রিকা এখনো ত্রিমাসিক আকারে বেরোয়, কিন্তু সেটা ঠিক কতখানি উদ্দিষ্ট পাঠকদের কাছে গিয়ে পৌঁছায় সে বিষয়ে আমি নিশ্চিত নই। সেটাই হ্যাঁ, এটা একটা আমাদের দুর্ভাগ্য যে মানে সরকারি প্রতিষ্ঠানগুলোর যে জিনিসটা বেরোয় সেটা সেই আমলেও দেখেছি, এখনো দেখছি, এটা কেমন যেন আন্ডারগ্রাউন্ড পত্রিকার মতো, এদিকে মানে খুব জনসমক্ষে আসার মতো, মানে মানুষের কাছে পৌঁছানোর কোনো তাগিদ মানে হয় যারা ছাপেন তাদের নেই, নাহলে কোনো না কোনো ভাবে এটা সবার হাতে এসে পৌঁছায়। এবং বই নামে একটি চমৎকার পত্রিকা সম্পাদনা করেন এক তরুণ ফয়সাল আহমেদ নামে, কিন্তু যেহেতু ব্যক্তিগত উদ্যোগে করেন তিনি হয়তো খুব বেশি ছাপাতে পারেন না, খুব বেশি পৌঁছাতে পারেন না, কিন্তু মানের দিক থেকে বইটি খুবই উন্নত মানের। যদি সবাই মিলে আমরা এটি পৃষ্ঠপোষিত করা যেতে পারতো প্রাতিষ্ঠানিক ভাবে, বিজ্ঞাপন দিয়ে দিলে, তাহলে আমার মনে হয় এটিও কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে পারতো। আমার মনে হয় সংশ্লিষ্ট যন্ত্রের এই বিষয়গুলোর দিকে সত্যিই আসলে একটু মনোযোগ দেওয়া দরকার, বিশেষ করে সাহিত্য সম্পাদকদের কথা আপনি বললেন আর কি, কমে গেছে। আমি পাঠক যে একেবারে কমে গেছে সেটা আমি মনে করি না। আমি যখন এই যে আমাদের শহরে বাতিঘর হলো এত বড়, সেটা আমি বলি প্রকাশকদের কথা, তারা বলে যে কোনো বই 300 কপির বেশি বিক্রি হয় না, কোনো বই তারা 300 কপি ছাপতে চান। এইটার কি ব্যাখ্যা আমি জানি না। একদিকে প্রচুর বই বিক্রি হচ্ছে, আরেকদিকে দেখছি যে প্রকাশের কথা বলছেন। আমি তো দেখি ধরুন
বাতিঘর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট 3টা শাখা করেছে। 3টা শাখায় মোটামুটি মানে একটি শাখা বিক্রির দিক থেকে খারাপ হলে তিনি তো নতুন করে আর উদ্যোগ নেন, কিন্তু তিনটি শাখা হয়েছে বাতিঘরের, সবগুলো চলছে। তারপরে এই যে পাঠক সমাবেশের একটা বড় শোরুম আছে, বেঙ্গলের বইয়ের একটা বড় এই তো পাঠক নিশ্চয়ই কমে গেছে, কথাটা আমার ঠিক সেখানে অন্য কোনো বাস্তবতা বিদ্যমান, অন্য কোন হিসেব নিকেশ রয়েছে মনে হয়। আমাদের মনে সেই জায়গাতেও আমাদের খানিকটা আলো ফেলার চেষ্টা করতে হবে। আমরা আরেকটি স্পর্শকাতর বিষয় ছুঁয়েই চলে যাব শেষ পর্বে, একটু আলোচনা করতে চাই, মুক্ত আলোচনা। আপনার লাইভে দেখলাম আপনার প্রচুর মন্তব্য এসছে, আপনার অসংখ্য অনুরাগী এবং অনুরাগিনীরা সেখানে ভিড় করেছেন, তাদের মন্তব্যগুলো আপনাকে পড়ে শোনানো আমার একটা নৈতিক দায়িত্ব। তো যেই প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চাইছিলাম, যে আমরা দুজনেই কেন্দ্রের বাইরে প্রান্তের অধিবাসী আর কি, প্রান্তে থেকে সাহিত্য চর্চা করি, এবং আমাদের প্রান্তজনীর যে সাহিত্যিকরা আছে তাদের অনেকের মনে এক ধরনের একটা আক্ষেপ খুব রয়েছে যে রাজধানীর সেই আনুকূল্য তারা সেইভাবে পান না, ফলে অনেক ভালো ভালো লেখক, অনেক ভালো ভালো লেখাও ঠিকঠাক মতো করে পাঠকদের কাছে উপস্থাপিত হচ্ছে না। আপনার ক্ষেত্রে হয়তো বা বাস্তবতাটা একটু আলাদা, কারণ আপনি একটু বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, জাতীয় ভিত্তিক পত্রিকা এবং প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত, কিন্তু সামগ্রিকভাবে আপনার কি মনে হয় যে এটার বাস্তবতা কতটুকু? এবং এর বিপরীতেও কেউ কেউ বলছেন না, যদি খুব সত্যিকার শক্তিশালী লেখক কেউ হয়েই থাকেন, তাকে কোনো কিছু দিয়ে আটকে রাখা যাবে না, তিনি সবকিছু অগ্রাহ্য করেই মাথা তুলবেন আর কি। কিন্তু আমার মনে হয় কোথায় যেন এর একটা ভূমিকা রয়েই গেছে আসলে কেন্দ্র প্রান্তের সম্পর্কের মধ্যে, ঠিকঠাক মতো করে মনে হয় যেন প্রতিনিধিত্ব সবসময় হয়ে ওঠে না আর কি। এই বিষয়ে আপনার কি পর্যবেক্ষণ এবং মূল্যায়ন? আপনি একেবারেই মানে নির্মম একটা সত্যি কথা বলেছেন, যে কেন্দ্র, আমাদের দেশটা রাজধানী কেন্দ্রিক, এবং কেন্দ্রের সাথে প্রান্তের সম্পর্ক, এটা ঠিক যারা কেন্দ্রে বসে আছেন তারা বোধহয় বুঝতে পারেন না, বোঝেন না বা বুঝতে চান না। আপনি ভাবুন যে কজন মানুষ, যে একজন হাসান আজিজুল হক রাজশাহী থাকেন, একজন যতীন সরকার নেত্রকোনায় থাকেন, দিলওয়ার সিলেটে থাকতেন, চট্টগ্রামে হয়তো আবুল মোমেন বা এরকম দুই একজন, সুচরিত চৌধুরী ছিলেন, সুচরিত চৌধুরী ছিলেন, এরকম করে দুই একজনের আপনি বলতে পারেন যে যারা এখানে বসেও সারা দেশে তাদের নামটা পৌঁছেছে। কিন্তু সার্বিক অর্থে কিন্তু এটা হয়নি। আমি ব্যক্তিগতভাবে মনে করি শুধুমাত্র এই কেন্দ্রের সুযোগ সুবিধা মানে থেকে বঞ্চিত হয়ে অনেকেই তার সম্ভাবনাটা বিকশিত হয়নি অনেকের ক্ষেত্রে। এটা মানে অনেকের ক্ষেত্রে আমরা কেন শুধু এই কয়েকটি নাম বলবো, আপনি ভেবে দেখুন, মানে জিল্লুর রহমান সিদ্দিকীকে রাজশাহী থেকে চলে এসে ঢাকায় আসতে হয়েছে, আবু হানা মোস্তফা কামাল বা আনিসুজ্জামানকে চট্টগ্রাম থেকে চলে যেতে হয়েছে একটা সময়, কারণ তারা মনে করেছেন যে কেন্দ্রে না থাকলে তার যে কর্মকাণ্ড সেটা সারা দেশে ঠিকভাবে পৌঁছে দেওয়া যাবে। আমরা বারবার দেখেছি কেন জিল্লুর রহমান সিদ্দিকী, কেন আনিসুজ্জামান, কেন আবু হানা মোস্তফা কামাল, কেন আপনার এরকম অজস্র যেমন রশিদ চৌধুরী, তারা কেন সবাই মনে করলেন যে অবশ্যই কেন্দ্রে পৌঁছতে হবে। আমরা তো আমাদের কম বয়সে দেখেছি যে একসাথে অনেকেই লেখালেখি করছি, হয়তো ওখান থেকে আমাদের সিনিয়রদের মধ্যে অনেকে দেখেছি, হয়তো ওখান থেকে একজন দোষীদের ঢাকা চলে গেলেন, তিনি দেশব্যাপী একটা পরিচিতি অর্জন করেন। অথচ একসময় চট্টগ্রাম থেকে শামসুর রহমান, আল মাহমুদ, এদের সব বই বেরোতো স্বাধীনতার পরে, প্রথম প্রকাশনা যেটা চট্টগ্রাম থেকে হয়েছে, বই ঘর থেকে হয়েছে আর কি, মানসম্পন্ন প্রকাশনা হয়েছে, কিন্তু সেটা হয়নি। আমি আপনার এই কথার ইয়েতে আমি আমার নিজের জীবনের, আপনি যে বললেন যে একটা বড় কাগজের সাথে চাকরি মানে সম্পর্কিত বলে হয়তো আমার এই দুর্ভোগ পোহাতে হয়নি বা আমি সুযোগ সুবিধা বঞ্চিত হইনি, আমি আপনাকে শুধু দুটি ঘটনার আমি এখানে উল্লেখ করি। একটি ঘটনা হচ্ছে, আমি সেটা 1982 সালে আবার সেই লিন্ডা জনসনের রাজহাঁস গল্প গ্রন্থটি নিয়ে। এই গ্রন্থটি সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এটা আমি জানি কি করে, মঞ্চে উঠে বিচারক মন্ডলীর সভাপতি বলেছেন বলে আমি জানি, চট্টগ্রামে বসে, যে এই বইটি বিচারকরা সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করেছে। সৈয়দ আলী হাসান বলছেন
কিন্তু এখানে এখানে কোথাও একটি মৌলিক গ্রন্থ নাকি অনুবাদ গ্রন্থ লেখা হয়নি, সেই জন্য এই গ্রন্থটিকে পুরস্কার দেওয়া গেল। ভেবে দেখুন যে সেটা আমি তখন মাত্র একজন 20-22 বছরের তরুণ। আমাকে কিভাবে বঞ্চনা করা হলো, বঞ্চিত করা হলো যে সৈয়দ আলী হাসানের মতো একজন খ্যাতিমান বিজ্ঞ লেখক, মানে বিজ্ঞজন, তিনি আর 2টি পৃষ্ঠা উল্টালেই আরেকটি গল্পের নাম যদি ভুতুড়ে সিঁড়ি, আরেকটি গল্পের নাম নৌকা, এগুলি দেখলেই তিনি অনায়াসে বুঝতে পারেন যে এটি মানে শুধু লিন্ডা জনসনের রাজহাঁস বলে অনুবাদ গ্রন্থ হবে, এরকম কোনো কারণ নেই। কিন্তু আমার মনে হয় এটি একেবারেই কোনো কারণে সুপরিকল্পিত। এটা সুপরিকল্পিত। তো এটা কেন কিভাবে করা সম্ভব হলো? কারণ তরুণটি একটি মফস্বলে থাকেন, তার ঢাকায় যোগাযোগ নেই, কোনোভাবে তার সাথে এটা এই অবিচারটা করা যাবে, এটি একটি। আরেকটি হয়তো আমি আরো একটু বড় হয়েছি, এটা আমার প্রাপ্য আমি বলবো না, তবু বলছি। ধরুন ঢাকা থেকে শামসুর রহমান, আল মাহমুদ, এরকম রফিক আজাদ, নির্মল, এরকম বেশ কজন বড় লেখক কিছু তরুণ লেখককে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গে গেলেন, মানে আমন্ত্রিত হয়ে। তরুণ লেখক কারা? আমাদের বন্ধু আবু হাসান শাহরিয়ার, সৈয়দ আল ফারুক, ফরিদ কবির, তারা আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, ভালো লেখে। তখন আমরা চট্টগ্রামে বসে কেউ ভাবতেও পারি না যে এত বড় শামসুর রহমান বা আল মাহমুদ বা এদের সফর সঙ্গী হতে পারে, আমরা ভাবতেই পারি না। আমরা গিয়ে শক্তি চট্টোপাধ্যায় বা সত্যজিৎ রায়ের সাথে আমাদের দেখা হবে, তাদের হয়েছিল। সেই অভিমান সে খুব আমাদের মনে জেগেছে। তখন আমরা কি করেছি? সবাই পক্ষে সম্ভব হয় না, এর জন্য হয়তো কবিতা লিখে যে যে সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে আমরা দেখা করতে পারি, তার কাছে কবিতা পাঠিয়ে হয়তো দেশ পত্রিকায় কবিতা ছেড়েছি, বা পশ্চিমবঙ্গের এই অন্যান্য পত্র পত্রিকায় কবিতা ছেপে আমরা নিজেদেরকে যে আমরাও লিখতে পারি, আমরা নিজেদের যোগ্যতা প্রমাণ রাখার চেষ্টা করে গেছি। কিন্তু এটা সবসময় সবার হয়নি। এই সুযোগ সুবিধাগুলি প্রান্তজনের লেখকরা কখনো পায় না, এবং নানান ভাবে তাদের জীবনে বঞ্চনা আসে। এটা বলতে কোনো দ্বিধা নেই যে বঞ্চনা আসে। তারপরে হয়তো অনেক কিছু পেরিয়ে, অনেক মানে অনেক পথ পেরিয়ে হয়তো আমরা বলি যে চট্টগ্রামে যারা থাকে বিশেষ করে বলি যে ফেনী নদীর ওপার নাম পৌঁছে দেওয়া, এটা একটা বিশেষ বিরাট একটা শ্রমের কাজ, মানে ফেনী নদীর ওপার পর্যন্ত নিজের নামটা পৌঁছানো। তো এই যে কাজ, এই যে এটা সবার পক্ষে সবসময় হয়ে উঠবে এটা কিন্তু ভাবাও কঠিন। এটা এটা একটা দুর্গমগিরি কান্তার মরু স্তর পারাবার, এটা এই কথাটি মনে পড়ে যে মানে কেন্দ্রে নিজেদের নাম পৌঁছানো এবং সেই সূত্রে সারা দেশে নিজের পরিচিতিটা তৈরি করা। দুরূহ কাজ। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আসলে, কিন্তু আমার মনে হয় এই ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য সবাইকেই উদ্যোগী হতে হবে আর কি, তা না হলে সামগ্রিকভাবে বাংলা সাহিত্যই ক্ষতিগ্রস্ত হবে। তো আমাদের কথায় কথায় অনেক সময়ও হয়ে গেল, আলোচনা প্রায় শেষ পর্যায়ে। এখন জানতে চাইবো আপনি কি লিখছেন এই মুহূর্তে, কি ভাবছেন, সামনের পরিকল্পনা বা সামগ্রিকভাবে বাংলাদেশের সাহিত্যকে ঘিরে আপনার কোন স্বপ্নটুকু কাজ করছে এখন? দেখুন আমি একটা জিনিস ভাবি যে একটা অতৃপ্তি বলতে পারেন। আমি একটা গল্প বলতে চেয়েছি, আমি একটা গল্প বলতে চাই। সম্প্রতি মানে বেশ কিছুদিন আগে কায়েত রানা পড়েছি, খালেদ হোসাইনির কায়েত রানা। তিনি একটা গল্প বলেছেন, শুধুই একটা গল্প বলে গেছেন। আমাদের অনেক বেশি নিরীক্ষা, অনেক বেশি ভাষা নিয়ে কসরত কোনো কিছু নেই, একটি গল্পই বলেছেন। সেই গল্প এই প্রবাহমানতায় তিনি কোথাও থামিয়ে দিয়ে দেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এসব বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এসব বলার চেষ্টা করেন। কিন্তু সেই গল্পটা আমি এটা আফগানিস্তানকে কিভাবে জানি পেয়ে যায়, তার দেশটাকে কিভাবে জানি পেয়ে যায় একটা গল্পের মধ্যে। তিনি কিন্তু আলাদা কোনো প্রয়াস নেই, আমি তার চারপাশটা বুঝতে পারি। এই যে আজকে আফগানিস্তানের বাস্তবতা নতুন করে, সেটাও যেন অনেকটাই আমি তার এই কায়েত রানার পরে অনেকটাই জেনেছি, বুঝতে পারি। আমি সেরকম আমার মনে হয় আমি লিখতে চাই যে এমন লেখা যে মানে একটা গল্প বলা, যেখানে আমার সমাজ সংস্কৃতি আপনাতেই উঠে আসবে। আমি সেই
কসরত বা আমাকে একেবারে মানে এই দায়িত্ব নিয়ে একজন সমাজ তাত্ত্বিকের দায়িত্ব নিয়ে যে আমার সমাজকে বিবৃত করতে হবে, এরকম দায়িত্ব নিয়ে নয়। মানে আমি একটি গল্পই বলে যাব, আমার সমাজ, আমার চারপাশ, আমার ভূগোল তাতে প্রকাশিত হবে, সেরকম একটা আগ্রহ নিয়ে আমি লেখালেখি করতে চাই। তো ফলে আমি এখন যেটা ভাবছি, মানে একটি মুক্তিযুদ্ধের আমি উপন্যাস লিখবো বলে ভেবেছি। সেটা হচ্ছে আমি সাংবাদিকতা করতে গিয়ে কিছু ঘটনা নিজে সরেজমিন প্রতিবেদন করতে গিয়ে বেশ কিছু ঘটনা দেখেছি। মানে সম্প্রতি একটা প্রতিবেদন করেছিলাম যে এটার উপর হাইকোর্ট রুল নিষেধ, মানে একজন আমাদের আনোয়ারা অঞ্চলেই একটি মুক্তিযোদ্ধা নামে একটি সড়ক করার জন্য, মানে একজন শহীদ মুক্তিযোদ্ধার নামে একটি সড়ক করার জন্য মুক্তিযোদ্ধারা অনেকদিন ধরে আবেদন জানিয়ে আসছিলেন। কিন্তু এই বর্তমান গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের সরকার বলি, আমরা গণতান্ত্রিক সরকার বলি, এই সরকারের সময়ে 16 ডিসেম্বরে একজন মুক্তিযুদ্ধের সংগঠক এই সড়কটির উদ্বোধন করেছেন। সেই মুক্তিযোদ্ধার হত্যাকারী একজন রাজাকার কমান্ডারের নাম। সেই প্রতিবেদনটি যখন আমি আমার কাগজে প্রথম আলোতে প্রকাশ করি, ওই দিনই হাইকোর্ট প্রবৃত্ত হয়ে একটি রুল জারি করে, কেন মানে এই নামফলকটি ভেঙে মুক্তিযোদ্ধার নামে ইয়ে করা হবে না, রাস্তা তৈরি করা হবে না। এটাই আমার সাফল্য যে এটা ভেঙে একজন মুক্তিযোদ্ধার নামে রাজপথ করা হয়েছে। এই পুরো ঘটনাটি নিয়ে এবং আরো এই তদন্ত, এই প্রতিবেদন লিখতে গিয়ে আমি অনেক কাহিনীর সন্ধান পেয়েছি, যেটা নিয়ে উপন্যাস লেখার আমার ইচ্ছা আছে। তারপর আরো কিছু মনে পোষণ করি, যেমন ধরুন সূর্য সেন, আমাদের চট্টগ্রামের মাস্টার সূর্য সেনের বিখ্যাত সেই সূর্য সেনের স্ত্রী পুষ্পকুন্তলার জীবন নিয়ে একটি উপন্যাস লেখার, যিনি মানে সূর্য সেন কে বিয়ে করার পরে যিনি জানতে পারেন যে তিনি এই অঙ্গীকার তার পার্টির কাছে করেছেন, তিনি চিরকাল কুমার থাকবেন, ব্রহ্মচারী। হ্যাঁ, সে এই কথা জানার পর বাকি জীবন কাটাতে হয়েছে যে মহিলা, সেই পুষ্পকুন্তলাকে নিয়ে একটি উপন্যাস করতে। এসব আমার পরিকল্পনার মধ্যে আছে, জানি না কতটুকু সফল হবে, কতটুকু বাস্তবায়ন। অসাধারণ বিষয় দুটোই আসলে। পুষ্পকুন্তলা বিষয়টা তো সত্যি বিচ্ছিন্নভাবে এদিক সেদিকে উল্লেখিত হয়েছে, কিন্তু সেটাকে ঘিরে তার যে মনস্তাত্ত্বিক উপস্থাপনা সেভাবে আমরা পাইনি, এবং সেই মানুষটিকে, রক্তে মাংসে মানুষটির যে মনোবেদনা, সেটা যদি ফুটে ওঠে, এবং তার আনুষঙ্গিক ভাবে তো যুববিদ্রোহের অনুষঙ্গগুলো আসবেই আর কি, খুবই ভালো হবে। কিন্তু মুক্তিযুদ্ধ নিয়েও আসলে কিন্তু সেই অর্থে বড় মাপের বিচিত্র, বিশেষ করে যে গণমানুষের অংশগ্রহণ নানাভাবে, তারা অস্ত্র হাতে যুদ্ধ করেনি, কিন্তু নানাভাবে যে তারা মুক্তিযুদ্ধেরই একেবারে প্রত্যক্ষ অংশভাগ, তাদের জীবনের হাসি কান্না, গল্প, সংগ্রাম, এগুলো কিন্তু ওইভাবে উঠে আসেনি, বহুমাত্রিক পরতে পরতে উঠে আসেনি। ফলে আমার মনে এখনকার যারা কথা সাহিত্য লিখছেন তাদের মধ্যে এই দায়িত্ব একটু রয়েই গেছে যে সেদিকে আলো ফেলার এবং সেগুলোকে সামনে নিয়ে আসার। ফলে আমি আশা করব আপনি অদূর ভবিষ্যতে দ্রুতই এই দুটো কাজ সমাপ্ত করে আমাদের সামনে তুলে দেবেন। সর্বশেষ মন্তব্য, আমরা শেষে যাব, একদম শেষে করব দেশ বিষয়ক একটি আপনার আলোচনা। তার আগে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের জুমে অনেকেই ঢুকছেন, জুড়ে বেরিয়ে যাচ্ছেন, হয়তো বা নেটের কারণে হতে পারে। সেখানে যারা আছেন কয়েকজন, 3 জনের মতো দেখতে পাচ্ছি, তারা কেউ যদি কিছু বলতে চান আমাদের আজকের আমন্ত্রিত অতিথির উদ্দেশ্যে, এটা কোনো প্রশ্ন হতে এবং কথা নয়, কোনো মন্তব্য, কোনো অনুভূতি যদি ব্যক্ত করতে চান, এখন আপনারা করতে পারেন আপনাদের মাইক্রোফোনটা অন করে আর কি। আমি এখানে শান্তনু তালুকদার নামে একজন দেখতে পাচ্ছি, মাহিয়া আবরার এবং ইশরাক দিনা। আপনারা যদি কেউ কিছু বলতে চান আমাদের আজকের অতিথির উদ্দেশ্যে, বলতে পারেন। বিশুদা, আমি শান্তনু বলছি, অনেক বছর পরে আপনাকে দেখতে পেলাম। অনেক ধন্যবাদ শান্তনু, এত দূর থেকে যুক্ত হওয়া। হ্যাঁ, আমি হঠাৎ ফেসবুকে দেখে আপনার এই প্রোগ্রামটা, আমি বলে যে তাড়াতাড়ি ঢুকি দেখি, ভালো লাগলো দেখে। ধন্যবাদ, ধন্যবাদ। আর কেউ? আচ্ছা, অন্যেরা হয়তো সময় নিচ্ছে, সময় নিক। আমি এই সুযোগে লাইভে যে মন্তব্যগুলো এসছে আপনি দ্রুত পড়ে শোনাই, সেরকম কোনো প্রশ্ন নেই ঠিক
যে আপনি উত্তর দেবেন, তবু সামগ্রিকভাবে হয়তো কিছুটা মন্তব্য করতে পারেন। আলী প্রয়াস আমাদের কবি সম্পাদক। শুনছি বিশুদ্ধ আমাদের প্রিয় মানুষ, দেশের গুরুত্বপূর্ণ সাহিত্যিক। মুজিব রহমান অধ্যাপক, কবি, অনুবাদক, কবি, কথাশিল্পী এবং আমাদের প্রিয় মানুষ বিশ্বজিৎ চৌধুরী। আছি প্রস্তুত এই নন্দিত ঔপন্যাসিকের কথা শুনবার জন্য, শুভকামনা অন্তহীন। শাকুর মজিদ ঢাকা থেকে স্থপতি এবং সাহিত্যিক, ভ্রামণিক, উনি লিখছেন ভালো লাগছে। লুসিফার লায়লা, খুব সুন্দর আয়োজন, শুভকামনা বিশু কাকু। জিন্না চৌধুরী কবি, তিনিও বলছেন যে শুনছি। ডেইজি মওদুদ, দেখছি বিশু ফুলকির কথা মনে পড়ছে। আজাদ বুলবুল, শুনছি মুগ্ধ আবেশে। ডেইজি মওদুদ আবার লিখেছেন আমাদের চবি বাংলা বিভাগ আর পূর্বকোণের আড্ডার কথা বলতে ভুলবেন না বিশু। আচ্ছা, তিনি একটি অনুরোধ রেখেছেন, এখানে যুক্ত আছি, খুব ভালো লাগছে। দিলীপ রয়, ডেইজি মওদুদ আবার বলছেন বিশুর আড্ডা অন্যরকম আনন্দ দেয়। নাজমুল আলিম সাদিকি, শুনছি জানছি ভালো লাগছে। বিচিত্রা সেন, দেখছি বিশুদা এবং বিস্তারের জন্য শুভকামনা। হাশেম মহিবুল্লাহ, বিস্তারের জন্য শুভকামনা রইল। পিওনা আফরোজ, চমৎকার আয়োজন। সজল দাস, আমারও গুরু আবু মুসা চৌধুরী। সজল দাস, বিশু আমিও আছি। বিতা পালিত সাথে আছি। তৃষ্ণা হৃদিতা, শুভকামনা নিরন্তর। পঙ্কজ দেব অপু, সঙ্গে আছি। তৃষ্ণা হৃদিতা, দারুণ লাগছে। একে এম হান্নান উপস্থিত। সমুদ্র টিটু, আছি প্রিয়মুখ বিশ্বজিৎ দাদার সাথে, সবার জন্য অগুন্তি ভালোবাসা। আবু এ মনসুর, শুভকামনা। সমুদ্র টিটু, প্রিয় বিশ্বজিৎ দাদা, হাসিটাই মন ভালো করে দেয়। মিতা হাসান, বেস্ট উইসেস বিশু। সৈয়দ মোহাম্মদ নাসিম, আমিও আছি, আড্ডা উপভোগ করছি। জাহেদ হোসেন রনি, বাহ দারুন। সুপ্রতিম বড়ুয়া, প্রিয় কথা সাহিত্যিক বিশ্বজিৎ দাদাকে শুভেচ্ছা। সুদীপা দত্ত, শুভকামনা অনিঃশেষ বিশুদা। এই হলো লাইভের মন্তব্য। আপনি যদি সামগ্রিকভাবে এর প্রেক্ষাপটে কিছু বলতে চান এদের উদ্দেশ্যে। না, এটা সামগ্রিকভাবে এখানে তো ঠিক সে অর্থে কোনো প্রশ্ন নেই। সবাই শুভকামনা জানিয়েছেন, আমি তাদের প্রতি শুভকামনা জানাই। তারা এভাবে উৎসাহ জুগিয়ে যান বলে তারা সবসময় মানে এই যে প্রিয় কথাটা বলেন, যে প্রিয় লেখক বা প্রিয় বিশুদা, এইটা আমাকে লেখালেখির ক্ষেত্রে বিরাট একটা প্রেরণা যোগায়। এটা আর কি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা মানে এই কষ্ট করে এতক্ষণ এইসব অনুষ্ঠান দেখলেন, কথা শুনলেন। সবাইকে ধন্যবাদ জানাই। মন্তব্য করেছেন এই কজন, কিন্তু দেখেছেন এবং লাইক এবং লাভ চিহ্ন প্রদান করেছেন ফেসবুকীয় ভাষায় বলতে গেলে প্রায় শতাধিক ব্যক্তি। অর্থাৎ আপনি বেশ জনপ্রিয়তায় অনেক এগিয়ে আছেন। আপনার জন্য এত মানুষের অনুরাগ, এত মানুষের ভালোবাসা রয়েছে সঙ্গে, ফলে আপনার কাছ থেকে আমাদের প্রত্যাশাও প্রচুর। আশা করি সেটি আমরা পাবো অদূর ভবিষ্যতে। তো আমরা আবার আমাদের আলোচনায় ফিরে যাই। এর মধ্যে যদি জুম থেকে আরো কেউ কিছু বলতে চান, শেষ মুহূর্তে পর্যন্ত সুযোগ আছে, তারা বলবেন। আমি আমাদের যে একটা ইয়ে থাকে আনুষ্ঠানিকতা, যে আমন্ত্রিত অতিথির সকণ্ঠের একটা পাঠ, এই পাঠটা এখন আমি শুনে নিতে চাই। তার বিশ্বজিৎ আমাদেরকে কিছু পড়ে শোনাবেন, আমরা সেটা এখন শুনি, তারপরে চলে যাব আমরা উপসংহার মন্তব্যে। হ্যাঁ, আপনার পাঠ। আচ্ছা, আমি তো কবিতা এখন প্রায় লিখি না। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, আমার মনে হয় কবিতা শোনাই বেশ আগে আগে আমার নির্বাচিত কবিতা গ্রন্থে। হ্যাঁ। না, আমার প্রত্যাশা ছিল যে অনেকদিন বিশ্বজিতের কবিতা শোনা হয় না, সকলটা আজকে সেই সুযোগে আমরা কবিতা শুনে নেবো আর কি। হ্যাঁ, ভালো, পড়ুন। এই কবিতার নাম হচ্ছে পোড়া গন্ধ। পোড়া গন্ধ। আমি যে প্রেমের কথা বলি, ভেবো না আগুন আছে আজও। আসলে তার ছাই। শিশুদের মতো তাতে আঙুল ডুবিয়ে আঁকি বকি খেলি, আর খেলা শেষে বাতাসে ওড়াই। আগুন খেলার মতো সাহস হারালে এইভাবে অনেকেই গুপ্তধন খোঁজে। আসলে তারাও বোঝে অবশিষ্ট আর কিছু নেই। দাও দাও আগুনের আঁচ থাকে শুধু আগুনেই। রুমাল চুরির কথা বলি, ভেবো না যে রুমালের রং মনে আছে। সুপুরি বাগান ছিল পুকুরের ধারে, রুমাল চোরেরা যেন কিভাবে লুকিয়েছিল ছায়ার আড়ালে। আজও তারা সেখানেই আছে, বাস্তবে বা পরা বাস্তবে। তাদের খুঁজতে লাগে 2 বছর। এতটা সময় আজ কে আমাকে দেবে? ভেবেছো আগুন আছে আজও, আসলে তার ছাই। আমি তাতে আঁকি বুকি খেলি, খেলা শেষে বাতাসে ওড়াই। আগুনের স্মৃতি জেলে রেখে গত জীবনের কিছু পোড়া গন্ধ পাই। ধরুন,
হ্যাঁ, আরো একটি কি হতে পারে? বেশ একটা বৃষ্টি স্নাত সন্ধ্যা, বেশ একটা কবিতার আমেজ তৈরি হয়েছে, যদি হাতের কাছে গ্রন্থ হ্যাঁ, থাকে। আরেকটি তাহলে যদি- আমি বৃষ্টি স্নাত সন্ধ্যা পড়ার কবিতা পড়া উচিত ছিল প্রেমের কবিতা। আমি একটি অপ্রেমের কবিতা শিরোনামে একটি কবিতা পড়ি। জানি কদিন পরে আমি আর প্রেমের কবিতা লিখব না। বিকেলের ধুলি ওরা মাঠের ওপারে, মেঘলা আকাশ নেমে এলে যেভাবে হারিয়ে যায় আলো, তেমনি তোমাকে হারিয়ে ফেলছি আমি। তোমার চুল, দাঁতে চেপে রাখা ঠোঁট, চোখের পাতা নাচিয়ে বলা কথা, ভ্রুজোড়ার মাঝখানে ছত্র কপটতা, এ সমস্ত ফেলে এলে কি থাকে আমার? নিয়ন বাতিকে ঘিরে জমেছে কুয়াশা, বাতাসে পাতা খসে পড়া হাহাকার। জানি কিছু জ্ঞানী লোক খুব খুশি হবে, যারা এতকাল বলেছেন কবিতাকে তোমার মুখের থেকে, শরীরের ঘ্রাণ থেকে সরিয়ে দিতে হবে দূরে। আমাকে বলতে হবে অন্য কোনো সুরে, আমার সমাজ রাষ্ট্র, আমার রাজনীতি, আমার মানুষের কথা। আমি তুমি প্রেম চুমু এইসব লঘু বস্তু ফেলে এসে তৈরি হবে শুদ্ধ বাস্তবতা। জানি তোমাকে হারিয়ে ফেলছি আমি, তাতে তৈরি হচ্ছে বহুমাত্রিক সম্ভাবনা। তোমাকে ছাড়া যা কিছু লিখিত হবে তাতে জ্ঞান থাকবে, শিল্প দর্শন থাকবে, আমার স্বাক্ষর থাকবে, আমি থাকবো না। তো আমরা একেবারে শেষ প্রশ্নে যেতে চাই, তার আগে আরো একবার লাস্ট কল জুমের অংশগ্রহণকারীদের কাছে, যদি তারা তাদের কোনো আমি অনুভূতি। একটু বলি। হ্যাঁ, আমি নিশ্চয়ই। সাবদিনা। হ্যাঁ, নিশ্চয়ই, আমি বলুন প্লিজ। দাদার লেখার খুবই ভক্ত, হয়তো কখনো সরাসরি বলার সুযোগ হয়নি, আজকে এই সুযোগটা পেয়ে খুবই ভালো লাগছে। দাদা ভালো থাকবেন। ধন্যবাদ বিনা, ধন্যবাদ। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ। এখানে বিশ্বজিতে আরো একজন ভক্ত উপস্থিত আছেন, তিনি বিশেষ করে বিশ্বজিতের নার্গিস গ্রন্থটি পড়ে অভিভূত হয়েছেন, আমি জানি আর কি। আমরা সেটা নিয়ে অনেক আলোচনাও করেছি। আমার ঘরের মানুষ মাহি আবরার, তিনি যদি আশেপাশেই থাকেন তাহলে এই সুযোগে আমার মনে হয় একটু প্রশংসা বাক্য যদি কবির উদ্দেশ্যে নিবেদন করতেন। হ্যাঁ, অনেকদিন পরে দেখছি, করোনাতে তো কেউ কাউকে দেখতে পাই না। অনেক ভালো ধন্যবাদ। লাগছে আপনার। না, কিন্তু এখানে শুধু একজন একজনকে দেখছে, আরেকজন কিন্তু আরেকজনকে দেখতে পাচ্ছে না কিন্তু এখানে। আপনার ছবিটাও হ্যাঁ, দেখতে পাচ্ছেন। আমার মনে হয় সেই অন্তত করোনার কথা বিবেচনা করে হলেও সেই দেখতে পাওয়ার ব্যবস্থাটা যদি করা যায়, যদি আর কি। না, আমি একদম মানে বিধ্বস্ত, রান্না বান্না শেষ করলাম, আবার ফাঁকে ফাঁকে দেখছি, আপনাদের কথা শুনছি, ভালো লাগছে। আর আপনার নার্গিস তো আমি পড়েছি, আমি আলমের সাথে আলাপ করেছি, ভালো লেগেছে। আরো লিখুন এ ধরনের, মানে ব্যক্তিত্বদের নিয়ে আরো বেশি লেখা উচিত আর কি। আমরা তো পরের প্রজন্ম, ওরা তো জানবেই না এরা কারা ছিল, তাই না? এই ধরনের ব্যক্তিত্বদের নিয়ে আরো লিখবেন, এটা আশা করছি। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন। ওকে, তাহলে আমরা শেষ প্রশ্নে, সেটি ঠিক প্রশ্ন, এটা একটা মন্তব্য আসলে, যে আমরা এখন আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, আমাদের জাতির পিতার জন্ম শতবর্ষ উদযাপন করছি। এই বিশেষ মুহূর্তটিতে, এটি আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পর্ব। একজন অগ্রসর চিন্তার মানুষ হিসেবে, একজন সমাজ সচেতন লেখক হিসেবে, একজন নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে, আপনি আমাদের দেশটিকে ঘিরে, দেশের অতীত, মুক্তিযুদ্ধ, সামনের ভবিষ্যৎ, স্বপ্ন, সব মিলে আপনার এই মুহূর্তের স্বদেশ ভাবনাটুকু যদি আমাদের সঙ্গে একটু ভাগ করে নিতেন। আসলে এই যে সুবর্ণ জয়ন্তী, মানে 50 বছর পেরিয়ে এসে 50 বছর পূর্তির এই সময়টাতে আমি এটা তো বলতে পারি যে নিঃসন্দেহে যে আমরা অনেকটা পথ অগ্রসর হয়েছি। সেই ধরুন তলাবিহীন ঝুড়ির যে দেশ, সেই পরিচয়টা আমাদের বদলে গেছে। এটা আমাদের একটা বিরাট প্রাপ্তি। আমরা এই দেশটা একসময় 7.5 কোটি মানুষ ছিল 50 বছর আগে। তখন অনেক মানুষ নিরন্ন ছিল, আমরা দুর্ভিক্ষ দেখেছি। সেই জায়গায় এখন এটা তো সত্যি যে আমরা দুমুঠো খেতে পাওয়ার, সবাই 16 কোটি মানুষের সকলেই দুমুঠো খেতে পাওয়ার নিশ্চয়তা তৈরি হয়েছে। এটা কিন্তু আমাদের বিরাট একটা অর্জন। আমাদের মানুষ
অনেক বেশি কর্মস্পৃহা, অনেক বেশি উদ্যোগ প্রবণ আমাদের মানুষের মধ্যে এই ব্যাপারটা আছে। সেই জন্যই আজকে 50 বছরের এই জায়গায় এসে আমরা বলতে পারি যে আমাদের এই যে নিরক্ষর কিছু নারী যারা একেবারেই একসময় শিক্ষার আলো পায়নি, তাদের হাত ধরে আমাদের এই যে পোশাক শিল্প আজকে পৃথিবীর একটি শ্রেষ্ঠ, মানে অন্যতম শ্রেষ্ঠ একটি রপ্তানি পণ্য, আমাদের যে রপ্তানি শীর্ষ রপ্তানি দেশে পরিণত হলাম তাদের হাত ধরে। আমাদের দেশের এই যে কৃষক, তিনি আমাদেরকে মানে এই যে বললাম যে 7.5 কোটি থেকে আজকে 16 কোটি মানুষের মুখে অন্ন জোগানো, সেই ব্যবস্থা করছে আমাদের কৃষক। ফলে একটা এই যে চারিদিকে দেখুন, এই যে যখনই আমরা একটু কিছু শিখিয়ে দিচ্ছি, যখনই আমরা বলি যে মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ চতুর্থ, এগুলো তো সত্যিকার অর্থেই বিরাট বড় বড় অর্জন। মানে জাস্ট শুধু একটু শিখিয়ে দেওয়া, করিয়ে দেওয়া, আমরা এগিয়ে যাচ্ছি একটা দেশকে নিয়ে। এটা হচ্ছে সত্যিকার অর্থে আমাদের অনেক প্রাপ্তি অর্জন। এখন আর তলাবিহীন ঝুড়ির পরিচয়টি নেই, বরং বাংলাদেশ অনেকের কাছেই, অনেক দেশের জন্যই আদর্শ হিসেবে তৈরি হয়েছে, যেভাবে যে একটি গরিব পিছিয়ে থাকা রাষ্ট্র কিভাবে এরকম একটি জায়গায় এসে পৌঁছাতে পারে। এটা আমাদের কিন্তু স্বাধীনতার 50 বছরে বিরাট একটা অর্জন। পাশাপাশি অনেক ক্ষোভ হতাশার বিষয় আছে যে আমাদের আরো অনেক কিছু পাওয়ার ছিল। আমাদের কিছু লোভী মানুষ আমাদের অন্য মানুষের সুখ শান্তি হরণ করেছে। কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ আমাদের প্রকৃতিকে, মানুষকে সব দিক থেকে আমাদেরকে এদের আগ্রাসী ভূমিকার কারণে আমাদের অনেক ধরনের দেশের ক্ষতি হয়েছে। আমাদের এখন এই সময়ে এসে তাদের বিরুদ্ধে সরব হওয়া প্রয়োজন। সচেতন মানুষ হিসেবে, নাগরিক হিসেবে, মুক্তিযুদ্ধের একজন রক্ষের শক্তি হিসেবে আমাদের এদের বিরুদ্ধে এখন লড়াইটা করতে হবে। যারা আমাদের এই দেশটা নানানভাবে ক্ষতিগ্রস্ত করছে, কি ভাবমূর্তির দিক থেকে, কি অর্থনৈতিক দিক থেকে, নানানভাবে এই দুর্নীতি এবং ইত্যাদি বিষয় সবকিছু মিলিয়ে আমাদের এই সময়ে একবার যেমন আমাদের ঘোষণা হয়েছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আমাদের এবারের হওয়া উচিত যে এবারের সংগ্রাম এই দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম, এই লোভের বিরুদ্ধে, এই দখলবাজদের বিরুদ্ধে, এই মিথ্যাচারের সংস্কৃতির বিরুদ্ধে সংগ্রাম। এটা আমাদের সবাইকে এই আমাদের নতুন প্রাপ্তির জন্য সত্যিকার অর্থে সুবর্ণ জয়ন্তী তখনই উৎসব হয়ে উঠবে যখন আমরা এগুলি থেকে মুক্ত হয়ে স্বাধীন জীবন। ঠিকই বলেছেন। হ্যাঁ, তলাবিহীন ঝুড়ির অভিধা থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিকই, কিন্তু পাশাপাশি পৃথিবীর অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশের অভিধাটুকু কিন্তু আমাদের ঘাট থেকে সরছে না কিছুতেই। এটা পরম লজ্জার বিষয়। সমস্ত অর্জনের পাশাপাশি এই লজ্জাটুকু কিন্তু আমাদেরকে নিরন্তর তাড়া করছে। এই লজ্জা চিহ্ন মুছে ফেলাটুকু আসলে হওয়া দরকার আমাদের এই মুহূর্তের ব্রত। পাশাপাশি আপনি যেটা বললেন ঠিক আছে, আমাদের সেই নিরক্ষর গ্রামীণ নারীদের হাত ধরে আমাদের অর্থনীতি অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু শুধু পোশাক শিল্প কি শুধু কৃষির উপর নির্ভর করলেও চলবে না। আমাদের নতুন রেমিটেন্সের উপর নয়, আমাদের এখন নলেজ ইন্ডাস্ট্রি, আমাদের সেই জ্ঞান রাজ্যে পা দিতে হবে। আমাদেরকে সফটওয়্যার ডেভেলপমেন্ট, তথ্য প্রযুক্তির যে শিল্প, সেই জায়গায় আরো প্রবল ভাবে আমাদেরকে কাজ করতে হবে। এবং সেই জন্য দরকার আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে পাল্টে নতুন করে সাজানো। এবং সেটা ছাড়া বোধহয় আমাদের কোনো আসলে সেই অর্থে যে পরবর্তী পর্বে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, কিন্তু এরপরের যে উল্লম্ফন সেটা জ্ঞান কাণ্ডের সহযোগিতা ছাড়া কিছুতে সম্ভব হবে না। পাশাপাশি সংস্কৃতির দিকটাও আমাদের মনে রাখতে হবে। শুধু শিক্ষা, শুধু MBA বা শুধু ব্যবসা গঠনের শিক্ষাও লাভ হবে না যদি আমরা সংস্কৃতিটাকে যদি ছড়িয়ে দিতে না পারি। তাহলে আজকে আমাদের যে চট্টগ্রাম শহরে CRB-র মতো এমন একটা গর্ব করার মতো জায়গা, বিশ্ব ঐতিহ্য
ঐতিহ্যের অংশ, সেই জায়গাটুকু রক্ষা করার জন্য আমাদেরকে লড়াই করতে হয়। যদি আমাদের সাংস্কৃতিক চেতনা, সাংস্কৃতিক মানবিক পর্যায়ে যেতই আমাদের নীতি নির্ধারকদের, প্রশাসকদের সবার, তাহলে তো এটা নিয়ে কোনো কথাই উঠতো না আজকে আর কি। ফলে আমার মনে হয় শিক্ষা, সংস্কৃতি সেদিক থেকেও আমাদেরকে আসলে আরো নতুন ভাবে ভাবতে হবে এবং নব উদ্যমে আমাদেরকে কাজ করতে হবে সবাইকে মিলে, কবি, সাহিত্যিক, খুবই সত্যি, শিল্পী, খুবই সত্যি সাংবাদিক। বলেছেন। এটা এটা এই যে আপনি সিআরবি প্রসঙ্গটা তুললেন, আমাদের মানে আমাদের একজন দুজন আমরা যেরকম ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখছেন, সেই জায়গায় আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা এইটার কোনো প্রতিবাদ করছেন না। এমন সব ঘটনা হচ্ছে যেটা আমাদের ব্যথিত করে। এটা এটা তাহলে আমরা কি এই একটা স্বাধীন দেশে এইরকম কি দেখতে চেয়েছিলাম মুক্তিযুদ্ধের 50 বছর পর, যে এই আমলাতান্ত্রিক মানসিকতা, আমলারা এরকম কথা বলে যাবেন, এমন কথা গতকাল আমি শুনেছি যে রেলওয়ে ডিসি ধীরাজ মুখোপাধ্যায়, ধীরেন্দ্রনাথ মজুমদার তিনি বলছেন যে ওরা কি কে আন্দোলন করছে, ওরা কি ওই জায়গার মালিক নাকি? ওই জায়গার মালিকটা কে? তাকে প্রশ্ন করা উচিত, এই জায়গার মালিকটা কে? এই প্রশ্নটা করা উচিত ছিল আমাদের জনপ্রতিনিধিদের। আমাদের কিন্তু এই ব্যাপারে সূচনা হওয়া হচ্ছে, কিন্তু আমরা সেরকম কিছু দেখছি না। এটা খুবই দুঃখজনক। তবে জনতার শক্তিকে উপেক্ষা করে কখনো কোনো শক্তি আসলে সেইভাবে টিকতে পারেনি, এখানেও পারবে না বলেই আমি মনে করি। আমাদের গর্বের ধন, আমাদের এই নগর, এই শহর, এই পরিবেশ, এই প্রকৃতি, তার অধিকার আমরা আদায় করেই নিব। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ আমাদের প্রতিজ্ঞা এবং শেষ সিদ্ধান্ত হোক এটাই আর কি। এই বলে আমি আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাইছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি বিশ্বজিৎ চৌধুরীকে সময় দেওয়ার জন্য। তাকে আজকে অফিস থেকে একটু আগে বাড়ি ফিরতে হচ্ছে শুধু এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য। আপনারা যারা এখানে দেখেছেন এবং লাইভে যারা ভিড় করে অনুষ্ঠান দেখেছেন, শুনেছেন, মন্তব্য করেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের অনুষ্ঠান ইতি টানছি। তবে তার আগে আরেকটি ঘোষণা দিয়ে রাখতে চাইছি, আমাদের পরবর্তী পর্বের ঘোষণা, সেটি আগামী বৃহস্পতিবার, বলাই বাহুল্য সন্ধ্যে 7:30 5ই আগস্ট, সেদিন আমাদের এই পাণ্ডুলিপি করা আয়োজনের সুবর্ণ জয়ন্তী, অর্থাৎ 50তম পর্ব। এবং সেদিন আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আসবেন বাংলাদেশের একজন বিশিষ্ট প্রাবন্ধিক এবং চিন্তক, অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব সলিমুল্লাহ খান। তা আপনারা আশা করি সেদিনও আমাদের সঙ্গে যুক্ত হবেন, থাকবেন আমাদের পাশে। ততদিন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আপনাকে অনেক ধন্যবাদ কুশল ভাই, খুব সুন্দর এই অনুষ্ঠান আপনি মানে এগিয়ে নিয়ে গেছেন, এত সুন্দর আপনার উপস্থাপনা, সাবলীল উপস্থাপনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বিস্তারের জন্য শুভকামনা জানাই। শুভরাত্রি। শুভরাত্রি।